আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম
প্রিয় স্বপ্নচারী শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আজ 5ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। সর্বপ্রথম সেই সকল শিক্ষকদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি, যাদের কারণে আমি সোহান আহমেদ আজকে আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি, যাদের কারণে আমি সোহান আহমেদ আমি সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারছি, যাদের কারণে আমি সোহান আহমেদ আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি। গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা সেই সকল মহান শিক্ষকদের প্রতি যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে আজ এই পর্যন্ত নিয়ে এসেছেন। তাদের ঋণ আমরা কখনোই কোনোদিন শোধ করতে পারবো না। প্রত্যেকেই প্রত্যেকের অবস্থান থেকে প্রত্যেকের শিক্ষকের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জ্ঞাপন করার দৃঢ় ইচ্ছা নিয়ে আজকের এই ক্লাসটি শুরু করছি। সবাইকে শিক্ষক দিবসের শুভেচ্ছা জানাই। সাথে আছি আমি সোহান আহমেদ, আপনাদের সকলের পরিচিত মুখ, সোহান আহমেদ, ইংরেজি প্রশিক্ষক, Learning School. So my dear students, today we are going to talk about a very important topic of English grammar, which is verb. So verb কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যেখান থেকে প্রত্যেক বছর প্রচুর পরিমাণে প্রশ্ন হয়। ক্লাসের একদম শুরুতেই যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমার ভয়েসটা ক্লিয়ার কিনা এবং সব কিছু ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। শিক্ষক দিবসের একটা মহিমা হচ্ছে, দেখেন আজকে সারা বাংলাদেশে লোডশেডিং, প্রায় মোস্ট অফ দ্য প্লেসেস আজকে ব্ল্যাক আউটের মতো হয়ে গেছে। লাইক এখানে লোডশেডিং, বর্তমানে বিদ্যুৎ নেই, বাট তবুও কিন্তু ক্লাস কন্টিনিউ করতেছি। উই আর ভেরি ভেরি গ্রেটফুল টু আস। ঠিক আছে, আমরা সকলের জন্য আমরা উই আর ভেরি ডেডিকেটেড ফর আওয়ার রেসপন্সিবিলিটি, আমাদের দায়িত্ব নিয়ে আমরা খুব ডেডিকেটেড। সো ফ্রম দ্য ভেরি বিগিনিং ইউ হ্যাভ টু শেয়ার দিস লাইভ সেশন উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড অলসো ইউর neighbors and also your colleagues and also your job candidates. Okay, so my dear students, please share this live session and mention your friends here. সবাইকে একটু শেয়ার করে দেন এবং সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু আমাকে জানাবেন। আমি জানি আজকে খুবই বাজে লাগতেছে আমাকে দেখতে, খুবই টায়ার্ড, আই এম লিটল বিট টায়ার্ড টুডে। সো ইটস নট আ বিগ ডিল, দ্য বিগ ডিল ইজ সবকিছু ক্লিয়ার কিনা। ওকে, সবাই আমাদের সাথে আছেন সোহাগ রানা, আমাদের সাথে আছেন পান্না আক্তার, আমাদের সাথে আছেন সালমা চৌধুরী, মনি আহমেদ, অনেকে আমাদের সাথে আছেন। সবাই একসাথে সালাম জানিয়েছেন, সব কিছু ঠিকঠাক আছে। সবাইকে শিক্ষক দিবসের আরও একবার শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাসটি শুরু করছি। ওকে, সাদিয়া সুজানা, না বিদ্যুৎ আসেনি, এখনও লোডশেডিংয়ে মধ্যেই আছি, সমস্যা নেই। জি স্যার, আমার এখানেও সন্ধ্যা থেকে বিদ্যুৎ নাই। ওকে ফাইন, ঠিক আছে, ইটস নট আ বিগ ডিল। সমস্যাটাকে যখন আপনি নিজের কাছে আসার সুযোগ দিবেন, তখন সমস্যাটাকে আপনাকে আঁকড়ে ধরবে। সমস্যাকে আঁকড়ে ধরতে দেওয়া যাবে না, সমস্যাকে সমস্যা মনে করা যাবে না, এটাকে কিছু মনে করা যাবে না। এখন বিদ্যুৎ নাই, মনে করা যাবে বিদ্যুৎ আছে। গরম লাগতেছে, মনে করা লাগবে গরম নাই। সবাই সবকিছু ঠিকঠাক? ওকে, থ্যাংক ইউ সো মাচ, সবকিছু ঠিকঠাক। প্রথমেই যেটা জানতে চাইবো আপনাদের কাছ থেকে, আপনারা কি লাইভটা শেয়ার করছেন? সবাই কি লাইভটা শেয়ার করছেন? আজকে একটা ঐতিহাসিক ক্লাস হবে ইনশাল্লাহ, আজকে একটা ঐতিহাসিক ক্লাস হবে। আজকে সারা বাংলাদেশে ব্ল্যাক আউট, অনেক জায়গায় বিদ্যুৎ নাই, বাট আমরা যারা শিক্ষার্থীরা ক্লাস করতেছি আজকে আমরা একটা ঐতিহাসিক ক্লাস নিব। এই ভার্বের নারী নক্ষত্র আজকে আবিষ্কার করব, ভার্বের যা যা আছে সব কিছু আজকে আবিষ্কার করব। সবাই একটু দ্রুত আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ তাআলা। সবাই একটু শেয়ার করে শেয়ার ডান লেখেন, সবাই একটু শেয়ার করে শেয়ার ডান লেখেন। দেখেন আপনাদের কাছে আমার তেমন কোনো চাওয়া নাই, জাস্ট একটা শেয়ার করবেন, আর কিচ্ছু না। আপনারা আমাদের সাথে থাকলে আমার ক্লাস নিতে ভালো লাগে, মজা লাগে, আর কিচ্ছু না। আর প্রথমেই বলে নেই, আমাদের যেই বেসিক ইংলিশের কোর্সটা আছে, যেই বেসিক ইংলিশের কোর্সটা আপনাদের জন্য আমরা চালু করেছি মাত্র 399 টাকায়। এটা কখন চালু হবে বলেন তো? আপনাদের প্রাইমারির সার্কুলারটা দিলেই আমরা এই ক্লাসটা চালু করে দেব। আপনাদের প্রাইমারির সার্কুলারটা দিলেই কিন্তু আমরা কি করব, এই কোর্সটা চালু করে ফেলবো। মাত্র 399 টাকা। ভর্তির সিস্টেমটা হচ্ছে, আপনি জাস্ট আমাদের এই হোয়াটসঅ্যাপে নক করবেন, আপনাকে ভর্তি করিয়ে গ্রুপে অ্যাড করে দিবে। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই একটু দ্রুত ক্লাসটা শেয়ার করে দিবেন কাইন্ডলি, সবাই একটু দ্রুত ক্লাসটা শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ। এখনো কিন্তু সবাই ক্লাসটা শেয়ার করেন নাই, সবাইকে শেয়ার করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। ওকে, অসংখ্য ধন্যবাদ। ঝরা পালক শেয়ার করেছে, রত্না আক্তার শেয়ার করেছে, অনেকেই শেয়ার করেছে। ওকে, দেবী
মন্ডলও শেয়ার করেছে। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আপনাদের এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। সুপ্রিয় শিক্ষার্থী, চলেন ক্লাসটা শুরু করি, কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করি। ভার্ব কি দেখেন, আমি মানুষ, তাই না? একজন মানুষের যদি হার্ট না থাকে, কি না থাকে? হার্ট। একজন মানুষকে আপনি এই হার্ট ছাড়া কি করতে পারবেন না? হার্ট ছাড়া আপনি ইমাজিন করতে পারবেন না, তাই না? তেমনইভাবে একটা সেন্টেন্সকে আপনি এই ভার্ব ছাড়া কি করতে পারবেন না? কল্পনা করতে পারবেন না। বুঝতে পারছেন? একটি মানুষকে আপনি যেমন হৃদয় ছাড়া কল্পনা করতে পারবেন না, তেমনি একটি বাক্যকে আপনি ভার্ব ছাড়া কল্পনা করতে পারবেন না। এই জন্য ভার্বকে আমরা কি বলি বলেন? এই জন্য ভার্বকে আমরা বলতে পারি ভার্ব ইজ কল্ড দ্য হার্টবিট অফ আ সেন্টেন্স। এই জন্য আমরা ভার্বকে একটি বাক্যের হৃদস্পন্দন বলে থাকি। ভার্ব ইজ কল্ড দ্য হার্টবিট অফ আ সেন্টেন্স। এই জন্য ভার্বকে আমরা একটি বাক্যের হৃদস্পন্দন বলে থাকি। 90 দিনের ক্লাস শুরু হয় নাই। 90 দিনের ক্লাসটা আপনাদের প্রাইমারির সার্কুলারটা দিলেই শুরু হবে। আমি আবারও বলতেছি, এখনো যারা লাইভটা শেয়ার করেন নাই তারা শেয়ার করবেন। আর আমাদের যেই 399 টাকার কোর্স ফিটা আছে, এটা নিয়ে বেশি কথা বলবো না, বেশি কথা বলতে পছন্দ করি না। আমি জাস্ট একটা কথা বলতে চাই, সেটা হলো যে এই 399 টাকার কোর্সটা ভর্তি চলতেছে। হোয়াটসঅ্যাপে নক করেন, ভর্তি হয়ে যান। ক্লাস শুরু হবে প্রাইমারির সার্কুলারটা দিলে। আমি আবারও রিপিট করতেছি, আপনাদের প্রাইমারির সার্কুলারটা দিলেই ক্লাসটা কি হয়ে যাবে? শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। ঠিক আছে, এখনো যারা শেয়ার করেন নাই তাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে শিক্ষক দিবসটাকে স্মরণ করে রাখার জন্য এই আজকের লাইভটা সব থেকে বেশি পরিমাণ শেয়ার করবেন, এমনটাই আমি আশা করতে পারি কিনা বলেন? আপনি আমাকে এই কথাটুকু বলেন যে শিক্ষক দিবসটাকে স্মরণ করে রাখার জন্য আমরা আজকে সব থেকে বেশি শেয়ার করতে পারি এবং সব থেকে বেশি পরিমাণ শিক্ষার্থী ক্লাসে জয়েন করতে পারি। ঠিক আছে, আমি খুব নগণ্য মানুষ, ক্ষুদ্র জ্ঞান থেকে, ক্ষুদ্র মস্তিষ্ক থেকে কিছু বিষয় শেয়ার করার চেষ্টা করব, যেটা অবশ্যই আপনাদের কাজে আসবে ইনশাআল্লাহ তাআলা। প্রাইমারি কোর্সের ক্লাস কবে শুরু হবে? খুব দ্রুত শুরু হবে। আপনাদের প্রাইমারি কোর্সটা মানে সার্কুলারটা দিলেই শুরু হয়ে যাবে। ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম স্যার, হ্যাপি টিচার্স ডে, মুস্তাফিজুর বলতেছে। নিবন্ধনের জন্য হবে না, সবার জন্যই হবে। প্রাইমারির সার্কুলারটা দিলে বেসিক ইংলিশ কোর্সটা চালু হবে। সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার্থী আমাদের এই কোর্সটাতে জয়েন করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। স্যার আপনাকে কালো দেখাচ্ছে কারণ এখানে কিন্তু কি নাই, এখানে আজকে লোডশেডিং, মানে হচ্ছে যে বিদ্যুৎ নাই। সো আমাকে দেখতে পাচ্ছেন, এটাই অনেক গুরুত্বপূর্ণ বিষয়, এর থেকে আর কিছু দরকার নাই। চলেন তাহলে আমরা আজকে শুরু করি। তাহলে আমি কি বললাম? ভার্ব ইজ কল্ড দ্য হার্টবিট অফ আ সেন্টেন্স। ভার্বকে একটি বাক্যের হৃদস্পন্দন বলা হয়। তাহলে প্রথম প্রশ্ন আপনার কাছে আমার, সেটা হইল যে ভার্বের রূপ বা চেহারা কয়টা? যদিও আমি ওই ক্লাসে একটা কথা বলছিলাম এরকম। দেখেন, ভার্বের রূপ কয়টা? সবাই একটু জানাবেন, ভার্বের রূপ কয়টি বা চেহারা কয়টি? বলেন তো, ভার্বের রূপ কয়টি? প্রথমেই শুরু করতে হবে, ভার্বের রূপ কয়টি? আমি আবার বলতেছি, ভার্বের রূপ কয়টি, ভার্বের চেহারা কয়টি? দেখি সবাই একটু উত্তর দিবেন। ভার্বের রূপ বা চেহারা কয়টি? যাদের বেসিক একদমই দুর্বল, যাদের ভার্বের বেসিকটা একদম দুর্বল, এই ভার্বের বেসিকটা যাদের একদমই দুর্বল, তাদের জন্য এই ক্লাসটা অত্যন্ত জরুরি। সবাই একটু ক্লাসে অ্যাটেন্ড করেন। আমাকে বলেন, ভার্বের রূপ বা চেহারা কয়টি? দেখেন, ছোটবেলা থেকেই আমি যেটা শিখে আসতেছি সেটা হচ্ছে যে ভার্বের রূপ হচ্ছে 3টি। ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। কিন্তু ভার্বের রূপ বা চেহারা কিন্তু 3টা না, ভার্বের রূপ বা চেহারা হচ্ছে 6টা। কয়টা? 6টা। আসেন সেই 6টা কি? এই দেখেন, একটা হচ্ছে, যাদের সামনে খাতা কলম আছে তাদেরকে এক্সট্রা থ্যাংক ইউ। একটা হচ্ছে V0, একটা হচ্ছে V1, একটা হচ্ছে V2, একটা হচ্ছে V3, একটা হচ্ছে V4, একটা হচ্ছে V5। ঠিক আছে, তাহলে ভার্বের রূপ বা চেহারা হচ্ছে 6টি। কয়টি? 6টি। বেস ফর্ম V1, V2, V3, V4, V5। সবগুলোর আবার একটা করে নাম আছে দাদা। কি নাম আছে? আসেন, এটাকে আমরা বলি কি? এটাকে আমরা বলি বেস ফর্ম, অথবা এটার আমি একটা নাম দিছি আব্বা ফর্ম। কেন নাম দিছি আমি বলতেছি। এই V1 এর নাম দিয়েছি এস বা ইএস ফর্ম, যেটাকে আমরা প্রেজেন্ট ফর্ম বলে থাকি, তাই না? আচ্ছা, V2 কে আমি দিয়েছি
পাস্ট ফর্ম, V3 কে আমরা জানি পাস্ট পার্টিসিপল ফর্ম, তাই না? আর V4 কে আমরা জানি প্রেজেন্ট পার্টিসিপল। V4 কে আমরা কি হিসেবে জানি? V4 কে আমরা জানি প্রেজেন্ট পার্টিসিপল। এতকাল যারা ভার্বের ফর্ম জানতেন 3টা, তাদেরকে বলতেছি ভার্বের ফর্ম আসলে 6টা। কয়টা বলেন তো? 6টা। V5 হইতেছে ইনফিনিটিভ। কি বলেছি বলেন? ইনফিনিটিভ লেখেন, এই 6টা ফর্ম লেখেন। এখন প্রশ্ন হচ্ছে স্যার আপনি কেন এই V0 কে আব্বা ফর্ম বলেছেন? তাহলে V0 মানে হইতেছে বেস ফর্ম বা আব্বা ফর্ম। আর এটাকে আমি আরেকটা নাম দিতে পারি, সেটা হচ্ছে আম্মা ফর্ম। আম্মা ফর্ম কেন বলেন তো? কারণ এই বেস ফর্মগুলোর আর কোনো শাখা প্রশাখা হয় না। বেস ফর্মগুলোর কি হয় না? শাখা প্রশাখা হয় না। তার মানে বেস ফর্মের আর কোনো শাখা প্রশাখা নাই। আব্বা কি করতে পারে না বলেন তো? আব্বা কিন্তু সন্তান জন্ম দিতে পারে না, কিন্তু আম্মা কি করে? সন্তান জন্ম দেয়। আব্বা সন্তান জন্মদানে সাহায্য করে, কিন্তু আব্বা তো প্রেগনেন্সি যে ইস্যুটা আছে এটা কিন্তু হ্যান্ডেল করে না। হ্যান্ডেল করে কারা? আম্মা। তাহলে আম্মার অনেকগুলো সন্তান আছে বাবা, আম্মার অনেকগুলো কি আছে? সন্তান আছে। এই যে আম্মার প্রথম সন্তান এইটাই, তাই না? এই যে আম্মার দ্বিতীয় সন্তান, আম্মার তৃতীয় সন্তান, আম্মার চতুর্থ সন্তান, আম্মার পঞ্চম সন্তান। কিন্তু আব্বার সন্তানও এগুলা, তবে আব্বা তো আর জন্ম দেয় নাই, আব্বার তো শাখা প্রশাখা নাই, তাই না? এই জন্য আব্বাকে আমরা বেস ধরছি। বেস মানে যার কোনো প্রেজেন্ট ফর্ম নাই। তার মানে বিষয়টা এরকম যে পৃথিবীর সকল প্রেজেন্ট ফর্মেই বেস ফর্ম হতে পারে, কিন্তু সকল বেস ফর্ম আবার প্রেজেন্ট ফর্ম নাও হতে পারে। কথাটা খুব ভালো করে খেয়াল করবেন। এই ভার্বের 6টা চেহারা মাথার মধ্যে ঢুকায় রাখেন দাদা। ভার্বের এই 6টা চেহারা সারাটা জীবন কাজে লাগবে। ভার্বের বেসিক ক্লাসটা যদি ভালো করে করেন, প্রাইমারি কেন, বাংলাদেশের যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আপনি অবশ্যই উত্তর করতে পারবেন। এখনো যারা ক্লাসটা শেয়ার করেন নাই তাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, শিক্ষক দিবসকে গুরুত্ব দিয়ে শিক্ষক দিবসের স্বার্থে আজকের ক্লাসটা শেয়ার করে দিবেন। সবাই ভার্বের 6টা চেহারা বুঝতে পারছেন? V0 আব্বা ফর্ম, V1 আম্মা ফর্ম, V2 পাস্ট, V3 পাস্ট পার্টিসিপল, V4 প্রেজেন্ট পার্টিসিপল, V5 ইনফিনিটিভ। V5 কি বলেন তো? ইনফিনিটিভ। আসেন আমি একটা করে উদাহরণ দিই। যেমন আমি যদি বলি গো, এটা একটা বেস ফর্ম মানে আব্বা ফর্ম, তাহলে এখানে এই যে নেওয়া যায় গোস, এটা কি? প্রেজেন্ট ফর্ম। পাস্ট ফর্মটা কি? পাস্ট ফর্ম হচ্ছে কি বলেন তো? ওয়েন্ট। পাস্ট পার্টিসিপল কি? পাস্ট পার্টিসিপল হচ্ছে গন। আর প্রেজেন্ট পার্টিসিপলটা কি বলেন তো? প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে গোয়িং, আর ইনফিনিটিভ হচ্ছে টু গো। কি বুঝতে পারছেন ভার্বের 6টা চেহারা? খেয়াল করছেন? আসেন এরকম সারাদিনই আপনি পারবেন। আমি যদি আবার আরেকটা দিই, ডু দিয়া করেন, ডু। তারপরে আবার কি করতে পারবেন? ডাজ। তারপর কি করতে পারবেন বলেন তো? ডিড। তারপর করতে পারবেন হচ্ছে ডান। তারপর করতে পারবেন হইতেছে ডুইং। তারপর করতে পারবেন হইতেছে টু ডু। তার মানে এখন থেকে ভার্বের 3টা ফর্ম পড়া যাবে না। দন্ত নয়কার না। ভার্বের টোটাল 5 একে 6টা ফর্ম। খুব ভালো করে মস্তিষ্কে ঢোকায় রাখেন। কোথায়? মস্তিষ্কে। আগে ঢোকাবেন মাথায়, তারপর খাতায়। ঠিক আছে? আগে ঢোকাবেন খাতায়, তারপর কোথায়? মাথায়। একটা গুরুত্বপূর্ণ একটা কি বলে এটাকে, একটা প্রবাদ, যে আগে ঢোকাবেন মাথায় তারপর খাতায়। তাহলে আগে মাথায় ঢোকান, তারপর খাতায় ঢোকান। ঠিক আছে? ঠিক আছে, কথা কি বুঝতে পারছেন? এইভাবে সারাদিনই ভার্বের রূপ বা চেহারা মুখস্থ করা যাবে। মুখস্থ করার কোনোই দরকার নাই, এমনিতেই মাথায় রাখতে পারবেন। ঠিক আছে? কথা কি বোঝাইতে পারছি? নুসরাত ঝর্ণা ক্লাসের ভিতরে অ্যাডভার্টাইজ, কিসের অ্যাডভার্টাইজ একটু বলে যাবেন আমাকে। 90 দিনের প্রাইমারি কোর্সের ফ্রি ক্লাস পাইতেছেন, এখানে আবার কিসের অ্যাডভার্টাইজের কথা বললেন আমার মাথায় আসে না। 90 দিনের ফ্রি ক্লাস পাচ্ছেন, সেখানে অ্যাডভার্টাইজ কি পাইলেন? আই ডোন্ট নো। ওকে, এরকম করে পারা যাবে কি না একটু আমাকে জানাবেন। ঠিক আছে? ওকে, ঠিক আছে, ভালো করে খেয়াল করবেন। এতটুকু ক্লিয়ার? তাহলে ভার্বের রূপ বা চেহারা হচ্ছে 6টি, V0, V1, V2, V3, V4, V5। V0 কে বলি আব্বা ফর্ম মানে বেস ফর্ম, যার কোনো শাখা প্রশাখা নাই। V1 মানে প্রেজেন্ট ফর্ম, শাখা প্রশাখা আছে, এই যে পাস্ট আছে, এই যে তার পাস্ট পার্টিসিপল আছে, এই যে তার প্রেজেন্ট পার্টিসিপল আছে, এই যে তার ইনফিনিটিভ আছে। কি পারা যাবে না বলেন? পারা যাবে কি না একটু আমাকে জানাবেন। পারা যাবে? এতটুকু পারা যাবে কি না? এতটুকু পারা যাবে কি না একটু আমাকে জানাবেন। এতটুকু পারা যাবে কি না একটু কাহিনী করবেন, একটু বলেন। এতটুকু ক্লিয়ার সবার?
ভার্বের শুরুটা এটা দিয়ে করা লাগে, এই জন্য আমি বলতেছি, সবার ক্লিয়ার না? ভার্বের রূপ বা চেহারা হচ্ছে 6টি। এইটা একটা স্টাইলে ভার্ব পড়বেন, আরেকটা স্টাইলে ভার্ব পড়বেন। সেটা কিভাবে? যে প্রিফিক্স সাফিক্স পড়ে। এই যে বাসায় সবাই এই প্রিফিক্স সাফিক্সগুলো একটু দেখবেন, সবাই প্রিফিক্স সাফিক্সগুলো একটু কি করবেন? দেখবেন। প্রিফিক্স সাফিক্স থেকেও প্রশ্ন হতে পারে। কিরকম? এরকম করে শব্দগুলো পড়বেন। বিউটিফুল, এটা কি? অ্যাডজেক্টিভ। তাহলে বিউটিটা কি বলেন তো? বিউটিটা হইতেছে নাউন। তারপরে এখানে আমরা যদি বলি বিউটিফুলি, বিউটিফুলিটা কি? অ্যাডভার্ব। আর বিউটিফাই, বিউটিফাইটা কি বলেন তো? বিউটিফাইটা হইতেছে ভার্ব। এই যে এটা হইতেছে অ্যাডজেক্টিভ, বিউটিফুল অ্যাডজেক্টিভ, বিউটি হইতেছে নাউন, বিউটিফুলি অ্যাডভার্ব, আর এটা হইতেছে কি? বিউটিফাই মানে ভার্ব। এরকম করেও পড়া লাগবে। দুইটা মডেলে পড়তে হবে। একটা মডেলে পড়তে হবে হইতেছে ভার্বের রূপ, ভার্বের রূপগুলো খুব ভালো করে পড়বেন, ভার্বের রূপগুলো। আরেকটা হইতেছে এরকম করে পড়বেন, পার্টস অফ স্পিচটা এরকম করে পড়বেন। ঠিক আছে? সবার কি এতটুকু ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন। এরকম করে পড়বেন, সবাই এরকম করে পড়বেন। চলেন তাহলে আমরা এখন দেখব যে সকল ভার্বের, এই কটা খুবই গুরুত্বপূর্ণ, সবাই লিখে রাখবেন। যে সকল ভার্বের, ঠিক আছে, যে সকল ভার্বের 3টি রূপ একই, যে সকল ভার্বের যে 3টি রূপ একই, তারা কারা কারা লিখে রাখেন। এখান থেকে 1 মার্ক কমন পাবেন। যে সকল ভার্বের 3টি রূপ একই, তারা কারা কারা দেখেন। তারা হইতেছে এরকম, এই যে কাট কাট কাট, ঠিক আছে, এরকম। এই যে পুট, এই যে পুট, এই কটা আলাদা করে লিখে রাখবেন, পুট। এই যে শেড শেড, তারপর কি আছে বলেন তো? শেড। ঠিক আছে? তারপর কি আছে? তারপর আছে হচ্ছে লেট 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 লেট। সবাই একটু খাতার মধ্যে লিখবেন, সবাই একটু খাতার মধ্যে লিখবেন। দেখেন, তারপর হচ্ছে লেট লেট লেট, এরকম কিছু ওয়ার্ড আছে, সবাই লিখবেন। কাট কাট কাট, পুট পুট পুট, শেড শেড শেড, লেট লেট লেট। তারপর আছে কি বলেন তো? স্প্রিড মানে ছড়িয়ে পড়া বা ছড়ানো, স্প্রিড স্প্রিড। আরেকটা আছে কি বলেন তো? স্প্রিড। সবাই খাতার মধ্যে লিখে রাখবেন, স্প্রিড। তারপর আছে রিড, রিড মানে কি? পড়া, রিড। তারপর আছে হচ্ছে রিড। তারপর কি আছে বলেন তো? রিড। সবাই একটু লিখবেন, সবাই একটু খাতার মধ্যে লিখবেন। হ্যাঁ, অনেকেই লিখতেছেন, আমি দেখতেছি অনেকেই লিখতেছেন, গুড। অনেকেই লিখতেছেন না, ভেরি গুড, সবাই লিখে রাখবেন। তারপর লিখবেন হচ্ছে বিট, ঠিক আছে, বিট বিট বিট। আরেকটা আছে হচ্ছে হিট হিট হিট। আরেকটা কি বলেন তো? হিট। আচ্ছা, তারপরে আমি আরো কিছু উপরে দিতে চাই, যে কারণ জায়গা হচ্ছে না, উপরে দিই, উপরে কিছু দিয়ে দিই, উপরে কিছু দিয়ে দিই। হ্যাঁ, উপরে কিছু আমরা একটু দিয়ে দিতে পারি। সবাই একটু লিখবেন হার্ট। এই যে আরো কিছু উপরে দিলাম, হার্ট, দেখা যাচ্ছে নিশ্চয়ই। এই যে হার্ট হার্ট, এগুলো আলাদা। হ্যাঁ, হার্ট আর এটা কি বলেন তো? হার্ট, মানে একই রকম, মানে 3টা ফর্ম একই। হার্ট। কস্ট আছে, কস্ট মানে খরচ করা বা ব্যয় করা, কস্ট কস্ট। আর এটা কি? কস্ট। ব্যাস, এই কটা একটু সবাই লিখে রাখবেন, সবাই এই কথা একটু লিখে রাখবেন, সবাই এই কয়েকটা একটু লিখে রাখবেন। সবাই লিখতেছেন? সবার লেখা হয়েছে কিনা একটু আমাকে জানাবেন, সবার লেখা হয়েছে কিনা। অনেকেই লিখতেছে, কি নেট সমস্যা করতেছে? না, নেট তো সমস্যা করার কথা না। ক্লিয়ার না সবাই এতটুকু? সবাই এতটুকু ক্লিয়ার কিনা? দেখেন, এই কয়টা মুখস্থ করবেন ডিরেক্ট, কোনো কথা নাই দাদা, পাইকারি মুখস্থ করবেন, কোনো খুচরা পড়া নাই। সোহান স্যারের ক্লাসে কোনো খুচরা পড়া নাই, সব পড়া কি বলেন তো? সব পড়া হইতেছে পাইকারি, কোনো খুচরা পড়া নাই, সব পড়া পাইকারি। সামনে পরীক্ষা, পাইকারি পড়াশোনা করবেন, কোনো খুচরা পড়া নাই, মুখস্থ করবেন। কাট কাট কাট, পুট পুট পুট, শেড শেড শেড, লেট লেট লেট, স্প্রিড স্প্রিড স্প্রিড, রিড রিড রিড, বিট বিট বিট, হিট হিট হিট, হার্ট হার্ট হার্ট, কস্ট কস্ট কস্ট। এরকম করে সবগুলো কি করবেন? মুখস্থ করবেন। এরকম করে সবগুলো মুখস্থ করবেন, ঠিক আছে? সবগুলো ফর্ম একই, সবগুলো ফর্ম একই, জাস্ট এগুলো মুখস্থ করেন। কাট, পুট, শেড, লেট, স্প্রিড, রিড, বিট, হিট, হার্ট, কস্ট। ব্যাস, কমপ্লিট। এতটুকু সবার কমপ্লিট। মুখস্থ থাকবে কিনা বলেন? থাকবে। রোদেলা দুপুর, রোদেলা দুপুর স্ক্রিনশট নিয়েছেন? লেখা শেষ?
যারা এখনো ক্লাসটা শেয়ার করেন নাই তারা অবশ্যই কাইন্ডলি ক্লাসটা শেয়ার করবেন। যারা এখনো ক্লাসটা শেয়ার করেন নাই তাদেরকে বলবো ক্লাসটা একটু শেয়ার করবেন। চলেন তাহলে এখন আমরা ভার্বের ক্লাসিফিকেশনে চলে যাব। সবাই ভার্বের একটা বিশাল ক্লাসিফিকেশন আছে, সবাইকে এটা লিখতে হবে, সবাইকে কিন্তু এটা লিখতে হবে। ভার্ব প্রধানত কয় প্রকার দাদা? ভার্ব প্রধানত হইতেছে দুই প্রকার, সবাই খাতার মধ্যে লিখবেন। ফাইনাইট, আরেকটা হইতেছে নন ফাইনাইট। কি বলেন তো? নন ফাইনাইট। ওকে ফাইন, ভালো কথা। ফাইনাইট কয় প্রকার? ফাইনাইট আবার দুই প্রকার, একটা হইতেছে প্রিন্সিপাল, আরেকটা হইতেছে অক্সিলিয়ারি। একটা হইতেছে প্রিন্সিপাল, একটা হইতেছে প্রিন্সিপাল, আরেকটা হইতেছে কি বলেন তো? অক্সিলিয়ারি। যাদের ইংরেজির দুর্বলতা আছে তাদেরকে বলছি ক্লাসগুলো খুব মনোযোগ দিয়ে ক্লাসটা করতে হবে, তাহলে আর কখনো ভুল হবে না। প্রিন্সিপাল, আরেকটা কি বলেন তো? অক্সিলিয়ারি। প্রিন্সিপাল আবার কত প্রকার? তিন প্রকার। প্রিন্সিপাল আবার তিন প্রকার, সেগুলো আবার কারা কারা? সেগুলোর মধ্যে আছে হচ্ছে ট্রানজিটিভ, সেগুলোর মধ্যে আছে আপনার ইনট্রানজিটিভ, তারপরে সেগুলোর মধ্যে আছে হচ্ছে লিঙ্কিং। দেখেন আরো অনেক শাখা প্রশাখা আছে, আমরা তো লিখবো না। অক্সিলারি আবার দুই প্রকার। কত প্রকার? অক্সিলারি আবার দুই প্রকার, ঠিক আছে? অক্সিলারি আবার দুই প্রকার, একটা হইতেছে প্রাইমারি, ঠিক আছে, আর এটা হইতেছে মডাল। ওকে ফাইন। প্রাইমারি আবার তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। একটা হইতেছে টু বি, আরেকটা হইতেছে টু ডু, আরেকটা হইতেছে এই পাশে দিলাম টু হ্যাভ, আরেকটা হইতেছে টু হ্যাভ। গেল। আর এই নন ফাইনাইট আবার তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। একটা হইতেছে ইনফিনিটিভ, আরেকটা হইতেছে জিরান্ড, আরেকটা হলো পার্টিসিপল। দেখেন এগুলো জাস্ট আমি একবার দেখিয়ে দিলাম, এগুলো নিয়ে আমি আলোচনা করব যে কোনটা কি, এগুলো নিয়ে আলোচনা করব। কোনটা কি এগুলো নিয়ে আলোচনা করব, একটু আমাকে বলেন। এতটুকু সবাই একটু একটু স্ক্রিনশট দেন, কারণ অনেক লম্বা লেখা লিখছি, এত লেখার দরকার নেই, এত লেখার দরকার নাই। সবাই একটু কাইন্ডলি খাতার মধ্যে লেখার দরকার নাই, স্ক্রিনশট দেন। আমি সরে গেছি, সবাই একটু স্ক্রিনশট দিবেন। সবাই একটু স্ক্রিনশট দেন, সবাই এটাকে স্ক্রিনশট দেন, সবাই এটাকে স্ক্রিনশট দেন, সবাই এটাকে স্ক্রিনশট দিবেন। উচ্চারণটা হচ্ছে ফাইনাইট, বুঝতে পারছেন? অনেকেই ফিনিট বলে, দুইটা উচ্চারণই সঠিক। ফিনিট, ফাইনাইট দুইটা উচ্চারণই সঠিক। ফাইনাইট, নন ফাইনাইট, ঠিক আছে? দুইটা উত্তরই সঠিক, কোনো প্রবলেম নাই। সবাই লেখেন। আমি আবার বলতেছি, ভার্ব প্রধানত দুই প্রকার, ফাইনাইট, নন ফাইনাইট। ফাইনাইট দুই প্রকার, প্রিন্সিপাল, অক্সিলিয়ারি। প্রিন্সিপাল তিন প্রকার, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, লিঙ্কিং। অক্সিলিয়ারি দুই প্রকার, প্রাইমারি, মডাল। প্রাইমারি তিন প্রকার, টু বি, টু ডু, টু হ্যাভ। নন ফাইনাইট তিন প্রকার, ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল। সবার লেখা হয়েছে? সবার লেখা হয়েছে কি না? সবাই কি স্ক্রিনশট দিয়েছেন? সবাই স্ক্রিনশট দিয়েছেন? সবাই দিয়েছেন স্ক্রিনশট? সবাই ডান? ওকে, থ্যাংক ইউ। সবাই স্ক্রিনশট দিয়েছেন না? ওকে, ধন্যবাদ। চলেন এখন আমরা একটা একটা করে দেখব। সবাই স্ক্রিনশট দেওয়া হয়েছে, একটা একটা করে দেখব। তাহলে প্রথমে আমরা দেখব ফাইনাইট ভার্বের যে কারসাজি সেটা। ফাইনাইট, চলেন। ফাইনাইট মানে কি? এই যে কি নোটসগুলো লিখবেন, এই যে প্রত্যেকটার একটা করে কি নোটস থাকবে, সবাই কি নোটসগুলো লিখবেন। তাহলে ফাইনাইট মানে কি? ফাইনাইট মানে হচ্ছে, দেখেন, ফাইনাইট মানে হচ্ছে সমাপিকা ক্রিয়া। একদম বেসিক থেকে অ্যাডভান্সে পড়ানো হচ্ছে। ফাইনাইট মানে কি? ফাইনাইট মানে হচ্ছে সমাপিকা ক্রিয়া। কি ক্রিয়া বলেন তো? সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া। আচ্ছা, এটা চেনার এটা কি? যে ভার্ব দেখে টেন্স চেনা যায়। খেয়াল রাখবেন, ভার্ব দেখে টেন্স চেনা যায়। তার মানে যেই ভার্বটা দেখে টেন্স চিনতে পারেন ওইটাই ফাইনাইট ভার্ব। আরেকটা কি? আরেকটা হলো সাবজেক্টের হৃদয়ে থাকে। লিখে রাখেন, সাবজেক্টের হৃদয়ে থাকে। লেখেন, সবাই অবশ্যই লিখবেন, সাবজেক্টের হৃদয়ে থাকে। কই থাকে বলেন? সাবজেক্টের হৃদয়ে থাকে। ভালো করে খেয়াল করবেন, সাবজেক্টের হৃদয়ে থাকে। যারা কিছুই পারেন না, একদম বেসিক থেকে সমস্যা যাদের, তাদের জন্য ক্লাসগুলো আদর্শ হতে পারে। সাবজেক্টের হৃদয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী, সাবজেক্টের কোথায় থাকে? হৃদয়ে থাকে। সাবজেক্টের কোথায় থাকে? হৃদয়ে থাকে। সবাই একটু লিখবেন। দেখেন, তার মানে ফাইনাইট মানে কি? ফাইনাইট মানে হচ্ছে সমাপিকা ক্রিয়া।
ফাইনাইট মানে হচ্ছে সমাপিকা ক্রিয়া। তাহলে আমি দুইটা তথ্য দেখে এই ফাইনাইটকে আইডেন্টিফাই করতে পারি। একটা হচ্ছে যে এইটা ভার্ব, এমন একটা ভার্ব, ফাইনাইট ভার্ব, যেই ভার্ব দেখে আমরা টেন্স চিনতে পারি এবং যেটা সাবজেক্টের খুব কাছাকাছি থাকে, সাবজেক্টের নিকটবর্তী থাকে, সাবজেক্টের কাছাকাছি থাকে এবং সাবজেক্টের নিকটবর্তী থাকে। নিপা মজুমদার, আপনার বেসিক ইংলিশের কোর্স কবে থেকে শুরু হবে? আপনাদের প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের যেই মানে সার্কুলারটা আছে ওইটা দিলেই আমার কোর্সটা শুরু হবে ইনশাআল্লাহ তাআলা। যেটা বলতে চাচ্ছিলাম, একটা উদাহরণ দিয়ে আসেন। আপনাকে যদি খুব সহজ একটা উদাহরণ দিই, আমি যদি বলি আই প্লেড ক্রিকেটটা না দিই, এটা খুবই কমন হয়ে যায় আর কি। আই প্লেড ক্রিকেটটা না দিয়ে আমরা একটা সহজ এবং স্মার্ট একটা বাক্য দিতে পারি। যেমন আমরা এরকম যদি দিই, এরকম যদি বলি যে আই ওয়েন্ট হোম, আমি বাড়ি গিয়েছিলাম। একটু খেয়াল করেন, আই ওয়েন্ট হোম, আমি বাড়ি গিয়েছিলাম। এখন এই ভার্বটা কি ফাইনাইট নাকি নন ফাইনাইট আমি বুঝবো কেমনে? আসলে বোঝার কোনো বিষয় নাই। দেখেন এই ভার্বটা হইতেছে ভার্বের 2 নাম্বার। তাহলে যেই ভার্ব দেখে টেন্স চেনা যায়, এই বাক্যে এমন কোনো অ্যাডভার্ব আছে যেই অ্যাডভার্ব দেখে আপনি টেন্স চিনতে পারতেছেন? নাই। কিন্তু লাইক এখানে কি লাস্ট নাইট আছে, এখানে কি ইয়েস্টারডে আছে? নাই। তার মানে এই বাক্যটা কোন টেন্সে আছে এটা শুধুমাত্র এই ওয়েন্ট ভার্বটা দেখেই আপনি চিনতে পারতেছেন। তাহলে শর্ত ছিল যে ভার্ব দেখে যদি টেন্স চেনা যায়, তাহলে এই ভার্বটা দেখে আমি এই পুরো বাক্যের টেন্স চিনতে পারতেছি। এই টেন্সের নাম হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। সেই হিসেবে এটাকে আমি ফাইনাইট বলতেই পারি। এছাড়াও সাবজেক্টের কাছে থাকে, সাবজেক্টের হৃদয়ে থাকে। বাবা, সাবজেক্টের হৃদয়ে কোনটা? সাবজেক্টের হৃদয় আছে কোনটা? হৃদয় মানে কাছে থাকে। তাহলে সাবজেক্টের কাছে কোনটা আছে? ওয়েন্ট, তাই নয় কি? তাহলে ওয়েন্ট একটা ফাইনাইট ভার্ব। কথা কি বুঝতে পারছেন? কথা কি আমার বুঝতে পেরেছেন কি না একটু আমাকে জানাবেন। তার মানে এই বাক্যের ভার্বটা দেখে আপনি বুঝতে পারলেন এটা একটা কি ভার্বের 2 নাম্বার এবং এই পুরো বাক্যটা পাস্টে আছে। কি দেখে বুঝতে পারছেন? ভার্ব দেখে। এছাড়াও এটা সাবজেক্টের কাছে আছে, নিকটবর্তী আছে, হৃদয়ে আছে। এই অ্যাঙ্গেল থেকেও এটা একটা কি ভার্ব বলেন তো? এটা একটা ফাইনাইট ভার্ব। সবাইকে আমার কথা বুঝতে পেরেছেন? আমার কথা বুঝতে পেরেছেন কিনা একটু আমাকে জানাবেন। আমার কথা বুঝতে পেরেছেন কিনা একটু আমাকে জানাবেন। যদি এটা বুঝতে পারেন তাহলে আমি একটা জটিল কোয়েশ্চেন আপনাকে আমি দিব। সবার এটা ক্লিয়ার? সবার এটা ক্লিয়ার কিনা? সবাই এটা ক্লিয়ার? ওকে, এইটুকু বুঝেছেন? ওকে, থ্যাংক ইউ। চলেন, যদি বুঝে থাকেন তাহলে আমার একটা প্রশ্নের উত্তর দেন। এই প্রশ্নের উত্তরটা আমাকে দেন। তাহলে আমি যদি এরকম একটা বাক্য দিই, ধরেন আমি যদি এরকম বলি যে আই এম প্লেইং ক্রিকেট, আমি ক্রিকেট খেলতেছি। হ্যাঁ, আই এম প্লেইং ক্রিকেট। জাতীয় বাক্য দিলাম, একটা ন্যাশনাল বাক্য দিলাম আপনাদেরকে, জাতীয় বাক্য। আই এম প্লেইং ক্রিকেট। তাহলে আমাকে বলবেন এখানে কোনটা ফাইনাইট ভার্ব? এখানে কি প্লেইংটা ফাইনাইট ভার্ব নাকি এম ফাইনাইট ভার্ব? এই সময় আপনি একটু ঝামেলায় পড়ে যাবেন। কোনটা ফাইনাইট ভার্ব বলেন? কোনটা ফাইনাইট ভার্ব একটু বলবেন। কোনটা ফাইনাইট ভার্ব? সবাই একটু কাইন্ডলি জানাবেন কোনটা ফাইনাইট ভার্ব। আই অ্যাম প্লেইং ক্রিকেট, আমি ক্রিকেট খেলতেছি। এখানে কোনটা ফাইনাইট বলেন? এখানে এমটা ফাইনাইট নাকি প্লেইংটা ফাইনাইট? কোনটা ফাইনাইট বলেন? অপশন কোনটা রাইট? এ রাইট নাকি বি রাইট? কোনটা বলেন? অপশন কোনটা উত্তর হতে পারে? কোনটা হতে পারে একটু জানাবেন। আমাকে একটু জানাবেন কোনটা রাইট। একটু খেয়াল করেন, আই এম প্লেইং ক্রিকেট, আমি ক্রিকেট খেলতেছি। সো ফাইনাইট মানে হইতেছে যেটা দেখে টেন্স চেনা যায়, যেই ভার্বটা দেখে আপনি টেন্স চিনতে পারেন। মোস্ট অফ দি স্টুডেন্টস এটা এখানে একটা ভুল করে। কি ভুল করে? সে এই এমটাকে অক্সিলারি ভার্ব বলে। দাদা, অক্সিলারি ভার্ব তো অপশনেই নাই। অক্সিলারি ভার্ব এটা 100% শিওর, বাট অক্সিলারি ভার্বটা তো অপশনেই নাই। আর আগে কি মা আসছে নাকি আগে আমি দুনিয়া আসছি? মায়েরা এরকম বলে না যে তুই কি আমার পেটে হইছস নাকি আমি তোর পেটে হইছি? ওই যে আমরা যখন একটু কি করি, একটু গাদ্দারি করি, বাবা মার সাথে একটু দুষ্টুমি করি, তখন এরকম বলে না যে তুই কি আমার পেটে হইছস নাকি আমি তোর পেটে হইছি? তাহলে আমরা তো মায়ের পেটেই জন্মাইছি, তাই না? মায়ের পেটেই তো হইছি, মায়ের পেট থেকেই হইছি। তার মানে আগে ফাইনাইট। সিরিয়ালটা যদি করেন আপনি যদি সিরিয়াল করেন তাহলে আগে ফাইনাইটের পরে কি বলেন? ফাইনাইটের পরে ছিল প্রিন্সিপাল। সেই প্রিন্সিপালের পরে কি? প্রিন্সিপালের পরেই মূলত অক্সিলিয়ারি। প্রিন্সিপালের পরে কি? অক্সিলিয়ারি। তাহলে আগে কি অক্সিলিয়ারি বলা যাবে? আগে বলতে হবে ফাইনাইট। অপশনে ফাইনাইট আগে বলতে হবে।
তাহলে এখানে একটু ভালো করে যদি খেয়াল করেন আই অ্যাম প্লেইং ক্রিকেট, তাহলে আপনাকে যদি আমি এই এমটাকে তুলে দিই, একটু খেয়াল করেন, এমটাকে যদি তুলে দিই, যারা এখনো বুঝতেছেন না, এমটাকে তুলে দিলাম। এখন আপনি আমাকে একটু বলেন তো, আই প্লেইং ক্রিকেট এটা কোনো টেন্স প্রকাশ করতেছে? মানে আপনি কি কোনো টেন্স বুঝতে পারতেছেন না। কিন্তু যেহেতু আপনি টেন্সকে বুঝতে পারতেছেন না, কাকে ছাড়া? এমকে ছাড়া, তার মানে এমটাই কি ভার্ব? ফাইনাইট ভার্ব। আর এটা আমার প্রিন্সিপাল ভার্ব বা একটা, ঠিক আছে? তাহলে এমটা কি ভার্ব? ফাইনাইট ভার্ব, তাই না? কেন? কারণ এই এম ছাড়া টেন্স হয় না। এছাড়াও এমটা সাবজেক্টের নিকটবর্তী আছে, কাছে আছে, হৃদয়ে আছে, এই জন্য এম হবে। ঠিক আছে, কথা কি বুঝেছেন কি না? বুঝেন না এই ব্যাপারটা বুঝতে পারছেন? কোডটা ফাইনাইট ব্যাপারটা এই ক্ষেত্রে, এই মুহূর্তে এখানে এমটা ফাইনাইট। ক্লিয়ার? এই মুহূর্তে আপাত দৃষ্টিতে এই মুহূর্তে এমটা ফাইনাইট, কারণ এম কে দেখেই আমরা টেন্স চিনতে পারতেছি, কিন্তু এম কে ছাড়া আমরা টেন্স চিনতে পারতেছি না। ঠিক আছে, সবার ক্লিয়ার না? একটু নেটে প্রবলেম না? ওকে, আশা করি বুঝতে পারছেন। সেরকম যদি হয়, এরকম যদি হয়, সেক্ষেত্রে আরেকটা প্রশ্ন যদি করি আপনাদেরকে, ধরেন আমি যদি এরকম বলি যে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছি। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছি। সেক্ষেত্রে ফাইনাইট কোনটা হবে? সবাই একটু ঝটপট উত্তর দিবেন যে ফাইনাইট কোনটা হবে। সবাই উত্তর দিবেন ফাইনাইট কোনটা হবে, হ্যাভ হবে নাকি ডান হবে? আপনি হ্যাভকে বাদ দিয়ে কাজ করেন তো দেখি পারেন কিনা। আপনি এরকম আই ডান দ্য ওয়ার্ক কখনোই কোনো বাক্য তো হবেই না, এটা কোনো টেন্সও হবে না। হয় আপনি ডানকে বাদ দিয়ে আপনি ডিড লিখতে পারেন, তাহলে ডিডটা কি হইতো? ডিডটা ফাইনাইট হইতো। কিন্তু হ্যাভকে ছাড়া এখন আর বাক্য তৈরি করা যাচ্ছে না। যেহেতু হ্যাভকে ছাড়া বাক্য তৈরি করা যাচ্ছে না, তাইলে হ্যাভকে ছাড়া টেন্স হচ্ছে না, এই জন্য হ্যাভটা কি ভার্ব? ফাইনাইট ভার্ব। এখন বুঝেছেন কি না? এবং এই হ্যাভটাই সাবজেক্টের সব থেকে কাছে আছে, হৃদয়ে আছে। ক্লিয়ার সবার? ফাইনাইট ক্লিয়ার? সবাই কি ফাইনাইটটা ক্লিয়ার কিনা? সবার ফাইনাইটটা ক্লিয়ার না? ওকে, থ্যাংক ইউ, সবার ক্লিয়ার, ফাইনাইট বুঝতে পারছেন। এখন নন ফাইনাইট নিয়ে আমি কাজ করব না আজকে। কেন নন ফাইনাইট নিয়ে কাজ করব না? কারণ নন ফাইনাইটের কাজটা আমরা পরের ক্লাসে করব। আজকে আমরা ফাইনাইটের যে সিরিয়ালটা আছে এটা মেনটেন করার চেষ্টা করব। তাহলে ফাইনাইটের পরে আমরা যেটা দেখলাম, নিচে যেটা আছে, ফাইনাইট কত প্রকার? 2 প্রকার, প্রিন্সিপাল এবং অক্সিলিয়ারি। সেক্ষেত্রে প্রিন্সিপাল ভার্ব কি জিনিস আসেন দেখি। প্রিন্সিপাল জিনিসটা কি দেখেন, প্রিন্সিপাল ভার্বটা কি খেয়াল করেন। এটা শর্টকাটটা কি? এইটার আপনার 2টা ইয়ে আছে, মনে রাখতে হবে আপনাকে। যেটা 1 নম্বর শর্টকাটটা হচ্ছে, একটা বাক্যে যদি একটা ভার্বই পান, একটা ভার্বই যদি পান, তাহলে ওটাই প্রিন্সিপাল ভার্ব। আরেকটা কি? একটা বাক্যে যদি 2টা ভার্ব পান, 2টা ভার্ব, কয়টা? 2টা, তাহলে প্রথমটা অক্সিলারি, পরেরটা কি? প্রিন্সিপাল। এরকম করে মনে রাখতে পারেন। এরকম করে আপনি চাইলে একটু মনে রাখতে পারেন। কিন্তু কিভাবে? একটা বাক্যে একটা ভার্ব, তাহলে ওইটা কি ভার্ব? ওইটা একটা প্রিন্সিপাল ভার্ব। একটা বাক্যে 2টা ভার্ব থাকলে অবশ্যই প্রথমটা কি? অক্সিলারি ভার্ব, আর পরেরটা অবশ্যই কি? প্রিন্সিপাল ভার্ব। আর এই প্রিন্সিপাল ভার্বের অপর নাম হচ্ছে মেইন ভার্ব, মানে প্রধান ক্রিয়া। ক্লিয়ার? প্রতিদিন আমি বলি প্রত্যেক রবিবার এবং প্রত্যেক বৃহস্পতিবার রাত 8টার সময় আমাদের ফ্রি ক্লাস চলে। ঠিক আছে, আমার ইংরেজি। আর প্রত্যেক দিন এমনি আপনার সব ক্লাসই আছে, ক্লিয়ার সবার? এতটুকু সবার কি এতটুকু ক্লিয়ার কিনা? এই যে এই 2টা তথ্য লিখে রাখেন। তার মানে প্রিন্সিপাল ভার্ব খুবই সহজ। প্রিন্সিপাল মানে প্রধান ক্রিয়া, প্রিন্সিপালের অপর নাম হচ্ছে মেইন ভার্ব। তার মানে একটা বাক্যে একটা ভার্ব থাকলে ওইটা প্রিন্সিপাল ভার্ব। একটা বাক্যে 2টা ভার্ব থাকলে প্রথমটা 100% অক্সিলারি, পরেরটা কি? প্রিন্সিপাল। ক্লিয়ার? প্রথমটা অক্সিলারি, পরেরটা কি বলেন তো? প্রিন্সিপাল। মনে থাকবে? এই রুলসটা মনে থাকবে কি না একটু সবাই জানান, মনে থাকবে কি না? যদি তাই থাকে আমি একটু মুছে দিতে চাই। সবাই কি লিখেছেন? ওকে, লিখেছেন না? থ্যাংক ইউ। চলেন আমরা একটা জিনিস আপনাকে দেখাই, আচ্ছা, এখন আমি যদি আপনাকে বলি যে আই অ্যাম আ স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী, সেই ক্ষেত্রে এখন এই অ্যামকে আপনি কি বলবেন? আমি যদি আপনাকে 2টা অপশন দেই,
আপনাকে যদি আমি একটা অপশন দিই, অপশনটা দিব, কারণ অপশনের উপর অনেক কিছু ডিপেন্ড করে। আপনারা কি করতে চান না, ভালো করে অপশন পড়েন না। তো ভালো করে অপশন না পড়লে তো উত্তর হবে না, ভালো করে অপশন পড়তে হবে। তো চলেন এখানে যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি, দেখি কে কে উত্তর করতে পারেন, যে এই যে এম এখানে এখন কি ধরনের ভার্ব। আমি আপনাকে অপশন দিব, প্যারা নাই, অপশন দিচ্ছি, দাঁড়ান অপশন দিচ্ছি। এ নাম্বারে হইতেছে এইটা একটা প্রিন্সিপাল ভার্ব, এ নাম্বারে এইটা একটা প্রিন্সিপাল, বি নাম্বারে এইটা একটা অক্সিলিয়ারি, কারণ এম তো অক্সিলিয়ারি হয়, সো অক্সিলিয়ারি হতে পারে, সবাই একটু ভালো করে খেয়াল করেন। তারপর আমরা এটাকে বলবো হইতেছে জিরান, জিরান তো হবেই না এটা। তারপরে আমরা এটাকে কি বলতে পারি বলেন তো, এটাকে আমরা বলতে পারি নন ফাইনাইট, নন ফাইনাইট বলতে পারি না, নন ফাইনাইট বলতে পারি, নন ফাইনাইট বলতে পারি। উত্তর কি হবে একটু জানাবেন তো আমাকে। আমি আপনাকে অপশন দিছি, এই জন্য আমি আপনাকে অপশন দিছি। ফাইনাইটের কাজ শেষ হয়েছে, এখন আমরা ফাইনাইটের নিচে এসেছি, মানে ফাইনাইটের শাখা প্রশাখা যেগুলো আছে সেখানে এসেছি। এখন ফাইনাইটের শাখা প্রশাখা যেগুলো আছে সেখানে এসেছি। বুদ্ধি করে উত্তরটা দেন, বুদ্ধি করে উত্তরটা দেন। মোস্ট অফ দি স্টুডেন্টস এটা ভুল করে। দেখেন ফাইনাইট একটু আগে আমি আপনাকে পড়াইছি, একটা বাক্যে একটা ক্রিয়া থাকলে ফাইনাইট ক্রিয়া হয়, প্রিন্সিপাল ভার্ব হয়। তাহলে একটু ভালো করে খেয়াল করেন, এই চারটা অপশনের মধ্যে কোনটা রাইট? নন ফাইনাইট তো হবেই না, জিরান্ট তো এটা হবেই না, অক্সিলারি হতে পারে, প্রিন্সিপালও হতে পারে। এই দুইটার মধ্যে কোনটা বলেন, এই দুইটার মধ্যে কোনটা উত্তর? প্রিন্সিপাল ভার্ব নাকি অক্সিলিয়ারি ভার্ব, কোনটা একটু জানাবেন আমাকে, উত্তর কোনটা এক্স্যাক্টলি? এই যে তামান্না বলেছে যেহেতু একটি ভার্ব সেহেতু এটা প্রিন্সিপাল, এক্স্যাক্টলি, ভেরি গুড। আপনি এটা হাততালি, ভেরি গুড, ঠিক আছে, নাইস, ভেরি নাইস, সবাই উত্তর করতে পারতেছেন, নাইস। শোনেন, এই এম এটা জন্মগতভাবেই একটা অক্সিলিয়ারি ভার্ব, জন্মগতভাবে। তবে একটি শব্দকে কোন পার্টস অফ স্পিচ বলবো, একটি শব্দকে কোন ভার্ব বলবো, এটা টোটালি ডিপেন্ড করে ওই শব্দটা একটা বাক্যের ঠিক কোন জায়গাটাতে বসেছে। কথাটা খুব মাথা ঠান্ডা করে বলবেন। আমি আবারও বলতেছি, একটি বাক্যের ভার্বকে আপনি প্রিন্সিপাল ভার্ব বলবেন নাকি আপনি অক্সিলারি ভার্ব বলবেন, এটা ডিপেন্ড করে ওই ভার্বটা ওই বাক্যের কোথায় বসেছে এবং কিভাবে বসেছে। মাথাটা ঠান্ডা করে উত্তর দিবেন যে কিভাবে বসেছে, কোথায় বসেছে, মাথাটা ঠান্ডা করেন। এই যে আমি বলি, দুইটা বাক্য দিই, একটা হচ্ছে আই অ্যাম স্টুডেন্ট, যেটা বললাম যে এমটা কি, আই এম স্টুডেন্ট। আরেকটা হইতেছে আই অ্যাম প্লেইং ব্যাডমিন্টন, আই অ্যাম প্লেইং ব্যাডমিন্টন। দেখেন দুইটা বাক্যের কথা খেয়াল করেন, আই এম প্লেইং ব্যাডমিন্টন, এখানকার এম আর এইখানকার এম চেহারাগত দিক থেকে একই, এবং এদের জন্মটাও একই জায়গা থেকে। এদের জন্ম কোথা থেকে বলেন তো? এদের জন্ম হয়েছে অক্সিলারি ভার্ব থেকে, কিন্তু এরা এক একজনে এক এক রকম কাজ করতেছে। যেমন এই এমটা এই মূল ভার্বকে সাহায্য করার জন্য বসছে, কিন্তু এই এম কাউকে সাহায্য করার জন্য বসে নাই। সব থেকে সহজ বিষয় হলো একটা বাক্যে একটা ভার্বই আছে, তাহলে এটা 100% প্রিন্সিপাল ভার্ব, এবং এখানে দুইটা ভার্ব আছে, তাহলে এটা 100% অক্সিলারি ভার্ব, এইটা 100% প্রিন্সিপাল ভার্ব। সোজা কথা, কথা কি বুঝেছেন কি না একটু আমাকে জানাবেন। সবাইকে আমার কথা বুঝেছেন কি না? কথা বুঝেছেন? সবার ক্লিয়ার? ঠিক আছে, কমপ্লিট কিনা দেখেন। এইটা প্রথমটা প্রিন্সিপাল আর এটা কি অক্সিলারি, এটা কি বলেন তো? প্রিন্সিপাল। তার মানে এই বাক্যের মধ্যে আমি একটু যদি আরো বেশি ক্লিয়ার করে আপনাকে বলি, ধরেন আমি সোহান এই মুহূর্তে কি? আমি সোহান এই মুহূর্তে আপনার টিচার। তাহলে দেখেন আমি সোহান, আমি আমার জায়গায় ঠিকই আছি, কিন্তু আমি সোহান আমার অবস্থান ভেদে আমার আচরণের পরিবর্তন করতেছি। যেমন এখানে এমটাও ঠিক আমার মতো, ধরেন আমি এখন আপনার টিচার, কিন্তু আমি আমার বাবা মার কাছে গেলে আমি তার সন্তান, আমি আমার ভাইয়ের কাছে গেলে তার ভাই, তাই না? আবার আমি আমার ক্লাসে যদি যাই তাহলে আমি কি? আমি স্টুডেন্ট। তার মানে একই মানুষ তার স্থান ভেদে, স্থান কাল পাত্র ভেদে তার পরিচয়ের পরিবর্তন হচ্ছে। ঠিক তেমনই ভাবে এই এম এইটা জন্মগতভাবেই অক্সিলারি ভার্ব, কিন্তু তার স্থান ভেদে, তার সিচুয়েশন ভেদে সে তার পরিচয়ের পরিবর্তন ঘটাচ্ছে। এতটুকুই। সবাইকে আমার কথাটা বুঝতে পেরেছেন কি না একটু আমাকে জানাবেন, এইটা ক্লিয়ার কিনা? সবার কি এটা ক্লিয়ার? কাইন্ডলি একটু জানাবেন। সবার ক্লিয়ার না? ওকে, থ্যাংক ইউ। ওকে, তাহলে মানে আমরা প্রিন্সিপাল বিষয়টা ক্লিয়ার, আমাদের প্রিন্সিপালটা ক্লিয়ার। এখন আসেন আমরা
অক্সিলিয়ারিতে যাওয়ার আগে প্রিন্সিপালের আরও 3টা আছে, ওই 3টা আমরা একটু শিখে নেব। ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ এবং লিঙ্কিং, এই 3টা আমরা আজকে দেখার চেষ্টা করব, বাকিগুলো নেক্সট ক্লাসে দেখার চেষ্টা করব। প্রথমে আসেন ট্রানজিটিভ। হ্যাঁ, ট্রানজিটিভ ভার্ব কি জিনিস? আরেকটা হইতেছে কি বলেন তো, আরেকটা হইতেছে ইনট্রানজিটিভ, আরেকটা হইতেছে ইনট্রানজিটিভ। একটা হচ্ছে ট্রানজিটিভ, আরেকটা কি বলেন তো ইনট্রানজিটিভ। সবাই খুব মাথা ঠান্ডা করে উত্তর দেবেন। একটা হচ্ছে ট্রানজিটিভ, আরেকটা কি বলেন তো ইনট্রানজিটিভ। একটা হচ্ছে ট্রানজিটিভ, আরেকটা হচ্ছে ইনট্রানজিটিভ। তাহলে ট্রানজিটিভ মানে হইলো সকর্মক ক্রিয়া, মানে যার কর্ম আছে। সোজা কথা, ট্রানজিটিভ মানে ভার্বের পরে একটা অবজেক্ট পাবেন আপনি, ঠিক আছে। আর ইনট্রানজিটিভ মানে হইতেছে ভার্বের পরে আপনি অবজেক্ট পাবেন না, ভার্বের পরে আপনি অবজেক্ট পাবেন না, মানে নো অবজেক্ট, অবজেক্ট থাকবে না, ঠিক আছে। এই দুইটা মৌলিক কথা মনে রাখবেন। ভার্বের পরে অবজেক্ট থাকবে ট্রানজিটিভে, আর ইনট্রানজিটিভে ভার্বের পরে অবজেক্ট থাকবে না। এখন সমস্যাটা হইলো, স্যার আমি তো অবজেক্টই চিনি না, তাহলে আমি বুঝবো কেমনে? যেমন আমি আপনাকে যদি বলি, আমি যদি বলি আপনাকে হি রিডস আ বুক, সে একটি বই পড়ে। এখন আবার আমি এখানে যদি বলি হি রিডস, সে পড়ে, হি রিডস, সে পড়ে। দেখেন এই রিডস এখানে এইটা ট্রানজিটিভ, কারণ এখানে অবজেক্ট আছে, দেখছেন অবজেক্ট আছে, অবজেক্ট হিসেবে কি আছে, নাউন আছে, এই জন্য এটার নাম ট্রানজিটিভ। কিন্তু সেম ভার্বটাই এইখানে এটা ইনট্রানজিটিভ। কেন? কারণ এখানে কিছু নাই, অবজেক্ট নাই, তার মানে এটা কি ইনট্রানজিটিভ। কিন্তু এত সহজ প্রশ্ন তো আপনাকে দিবে না, আপনাকে একটু কঠিন প্রশ্ন দিবে। বাট প্রাথমিক অবস্থাতে এইটুকু আপনি একটু খেয়াল করেন, প্রাথমিক অবস্থাতে আপনি এইটুকু একটু খেয়াল করেন। আমি আবারও বলতেছি, ট্রানজিটিভ মানে সকর্মক ক্রিয়া, মানে যার কর্ম থাকে। তার মানে ট্রানজিটিভ ভার্ব চেনার সহজ উপায় হইল যেই ভার্বের পরে অবজেক্ট থাকে। কিন্তু সমস্যা হইলো আমরা অনেকেই অবজেক্ট চিনি না, যেটা আমি আপনাকে দেখাবো। আরেকটা হলো ভার্বের পরে অবজেক্ট থাকে না, সেটাকে বলি আমরা ইনট্রানজিটিভ ভার্ব। যেমন হি রিডস আ বুক, সে একটি বই পড়ে, এই রিডসটার এখানে ট্রানজিটিভ, কারণ এখানে এ বুক অবজেক্ট। কিন্তু এই রিডস এখানে ইনট্রানজিটিভ, কারণ এরপরে কোনো কিছু নাই। ক্লিয়ার? সবার কি এতটুকু ক্লিয়ার কিনা? আমি এখন দেখাবো যে মানে বিষয়টা কি, মানে কঠিন জিনিসটা কি। এত সহজ প্রশ্ন আপনাকে পরীক্ষায় দিবে না, একটু কঠিন প্রশ্ন দিবে। সেটা কি আমি একটু আপনাকে জানাচ্ছি, প্রোনাউনের 8টা কি অ্যানালাইসিস করেছেন? হ্যাঁ, প্রোনাউনের 8টা অ্যানালাইসিস করেছি, বুঝতে পারছেন? স্যার ফাইনাইট ভার্ব, একজন একটা প্রশ্ন করছেন। কি প্রশ্ন করছেন? স্যার ফাইনাইট ভার্ব আর অক্সিলারি ভার্বের মধ্যে পার্থক্যটা যদি একটু বুঝিয়ে দেন। দুইটাই সাবজেক্টের হৃদয়ে থাকছে। হ্যাঁ, ফাইনাইট আর অক্সিলারি ভার্বের পার্থক্যটা। আচ্ছা আসেন, ফাইনাইট আর অক্সিলারি ভার্বের পার্থক্যটা আপনাকে একটু বুঝিয়ে দিই। দুইটাই হৃদয়ে থাকতেছে। ওকে ফাইন। তাইলে ধরেন আমি এখানে যে একটা কথা বললাম, আই অ্যাম প্লেয়িং ক্রিকেট, আমি ক্রিকেট খেলতেছি। তাহলে এই কথাটা আপনি একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। তাহলে এই এমটাকে আমরা ফাইনাইটও বলতেছি, ফাইনাইট ভার্ব বলতেছি, আবার এটাকে আমরা অক্সিলারি ভার্ব বলতেছি। সমস্যা তো নাই। কেন? কারণ এটা ফাইনাইটও হইতে পারে, এটা অক্সিলারিও হইতে পারে। পার্থক্য কিছুই না, পার্থক্য নাই এখানে। পার্থক্য হলো অপশনের উপরে। যদি আপনার অপশনে ফাইনাইট যখন থাকবো তখন অক্সিলারি থাকবে না। আপনাকে বারবার বলতেছি একটা কথা, সবার আগে আসছে কারা? ফাইনাইট ভার্ব। তারপরে আসছে কারা? প্রিন্সিপাল ভার্ব। তারপর আসছে কারা বলেন তো? তারপর আসছে হচ্ছে অক্সিলারি ভার্ব। তাহলে আমাকে বলেন, তার মানে অপশনে যদি আগে ফাইনাইট ভার্ব থাকে অবশ্যই এটা উত্তর করতে হবে, তারপরে প্রিন্সিপাল ভার্ব, তারপর অক্সিলারি ভার্ব। তার মানে ক্রম অনুযায়ী যে ফাইনাইট ভার্ব আগে এসেছে, তারপর ফাইনাইট থেকে প্রিন্সিপাল, সেই প্রিন্সিপাল ভাগ হয়ে আবার কি অক্সিলারিতে আসছে। তার মানে অক্সিলারিটা হচ্ছে পরে। তার মানে অপশনের উপর ডিপেন্ড করে উত্তর দিবেন, ওইটাকে ফাইনাইট দিবেন নাকি অক্সিলারি দিবেন, এটা ডিপেন্ড করে অপশনের উপরে। কথাটা কি বুঝেছেন আমার কথাটা? মানে কখন আপনি ফাইনাইট উত্তর দিবেন, কখন আপনি অক্সিলারি দিবেন। আপনি বলছেন পার্থক্য কোথায়? পার্থক্য কোথাও না। এই এমটা ফাইনাইটও হইতে পারে, এটা অক্সিলারি হইতে পারে, ডিপেন্ড করতেছে অপশনের উপরে। অপশনে কি ফাইনাইট আছে নাকি অক্সিলারি আছে। যদি ফাইনাইট থাকে ফাইনাইট দিবেন, অক্সিলারি থাকলে অক্সিলারি দিবেন। দুইটাই যদি থাকে যে কোনো একটা দিবেন, তবে দুইটা কখনোই থাকবে না। যদি দুইটা থাকেও তাহলে আপনি ওটাকে ফাইনাইটই দিবেন, কারণ সবার আগে ফাইনাইট আসছে, তারপরে অক্সিলারি আসছে। কথা কি বুঝেছেন কিনা? আমার কথা ক্লিয়ার কিনা? আমার কথা ক্লিয়ার কিনা? এখন বুঝেছেন আমার কথাটা? মানে দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই, একই জিনিস। অপশনের উপর ডিপেন্ড করে আপনি উত্তর কি দিবেন। ঠিক আছে? কমপ্লিট কিনা? ওকে। আমি কিসের মধ্যে ছিলাম?
আমি ছিলাম ট্রানজিটিভ ইনট্রানজিটিভের মধ্যে। তাহলে আমি যদি আপনাকে প্রশ্ন করি এরকম, ধরেন আমি দিলাম এরকম একটা প্রশ্ন করলাম, হি কোয়েশ্চেন সফটলি। তা আপনি তো ভালোই পড়ছেন, কি পড়ছেন, এই যে এই জাতীয় স্ট্রাকচারটা পড়ছেন, সাবজেক্ট প্লাস, একদম বহুত পড়াশোনা করছেন, হ্যাঁ, সাবজেক্ট প্লাস এরকম পড়ছেন, মুখস্থ করছেন, জাতীয় অ্যাকর্ডিং টু ন্যাশনাল স্ট্রাকচার। আমি এটাকে জাতীয় গঠন বলি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটাকে আমি জাতীয় স্ট্রাকচারটা বলি। আমি এটাকে জাতীয় স্ট্রাকচারটা বলি, জাতীয় স্ট্রাকচার। এটা আমি কি নাম দিচ্ছি জানেন? এটাকে আমি জাতীয় স্ট্রাকচারটা দিছি, জাতীয় ন্যাশনাল স্ট্রাকচার। হ্যাঁ, ন্যাশনাল স্ট্রাকচার, এটাকে আমি ন্যাশনাল স্ট্রাকচার হিসেবে একটা নাম দিছি, ন্যাশনাল স্ট্রাকচার। ঠিক আছে, আমাকে বলেন এই যে কোয়েশ্চেন, এইটা কি ভার্ব, এটা কি ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? তো জাতীয় স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট আছে, এই যে ভার্বও আছে, তাই না, এই যে অবজেক্ট আছে, তাই না, বলেন, তার মানে এটা ট্রানজিটিভ। এরকমটাই উত্তর দিতে চাচ্ছেন বা দিবেন, দেখি কি দেন আপনারা, আমি একটু দেখি, আমাকে একটু বলেন তো, আমাকে একটু বলবেন, কাইন্ডলি একটু বলবেন। জাতীয় স্ট্রাকচারটা একটু দেখবেন, জাতীয় স্ট্রাকচারটা একটু দেখবেন, জাতীয় স্ট্রাকচারটা, জাতীয় সাবজেক্ট ভার্ব কোয়েশ্চেন সফটলি অবজেক্ট, তাই না? তাহলে এটা যদি তাই হয়, কোয়েশ্চেনের পরে সফটলি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এইরকম যাই না। আমি যদি ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভটা উত্তর করতে যাই 100% ভুল হবে। এখন আমাকে বলেন আগে কোয়েশ্চেনটা কি, ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? আমাকে বলবেন, বুদ্ধি দিয়ে বলবেন, মাথা খাটায় বলবেন, এটা কি ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ, বলেন। একটা নিনজা টেকনিক দিব, কেউ যাবেন না, একটা নিনজা টেকনিক দিব, আমি, কোনো সমস্যা নাই। আচ্ছা, হুমায়রা আহমেদ বলতেছেন, খুব ইন্টারেস্টিং একটা কথা বলেছেন, আপনারা যদি ফ্রি ক্লাসে সব পড়ে ফেলেন তাহলে আপনাদের পেইড ব্যাচে কি পড়ান? আচ্ছা ঠিক আছে, আপনি ভালো একটা কথা বলছেন যে আমরা যদি সবকিছু ফ্রি ক্লাসেই পড়াই তাহলে পেইড ব্যাচে কি পড়াই। আপনারা জানেন লার্নিং স্কুল সবসময় আপনাদের কল্যাণে কাজ করে। এই যে এখন লোডশেডিং হচ্ছে, আমি প্রায় পেইড ব্যাচে একটা ক্লাস নিছি সন্ধ্যা 6:30 থেকে একদম 8টা পর্যন্ত, আবার 8টা থেকে আপনাদের ক্লাস 9টা পর্যন্ত চলবে ইনশাআল্লাহ তাআলা। তা আমাদের মধ্যে কোনো একঘেয়েমি নাই, আমরা প্রচুর ডেডিকেটেড, উই আর ভেরি মাচ ডেডিকেটেড ফর আওয়ার স্টুডেন্টস। ইজ বিকজ অফ আপনারা যদি চাকরি পান, আপনার একটা ক্লাস করার কারণে যদি আপনি পরীক্ষার মধ্যে একটা প্রশ্ন কমন পান, সেটা আমাদের সব থেকে বড় পাওয়া। পেইড ব্যাচেও আমরা কি পড়াই? পেইড ব্যাচে আমরা সেম পড়াটাই পড়াই, কিন্তু এইখানে ফ্রি ক্লাস হচ্ছে, কিন্তু কেউ ফ্রি ক্লাস তেমনভাবে করে না, তাই না? তো ফ্রি ক্লাসের মাধ্যমে আপনারা যে উপকৃত হচ্ছেন, এটা আমাদের সব থেকে বড় প্রাপ্তি, এর থেকে আর কোনো প্রাপ্তি নাই। ফ্রি ক্লাসে যেগুলো পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের বড় প্রাপ্তি, তাই না? এর উপরে আমাদের কোনো প্রাপ্তি নাই। আমরা কি পাই বা কি পড়াই এগুলো আমাদের আসলেই কোনো চিন্তার বিষয় না। আমরা যখন যেটা করি সেটাকে গুরুত্ব দিয়ে করি, সেটাকে মন থেকে করি, ভালোবেসে করি, যাতে আপনারা সেখান থেকে উপকৃত হতে পারেন, নাথিং এলস। ঠিক আছে, আমার কথা কি বুঝতে পারছেন? আমরা ভালোবেসে করি, মন থেকে করি, সো যেভাবে উপকৃত হয় সেটাই আমাদের জন্য ভালো। আপনি যদি এখান থেকে উপকৃত হন তাই ভালো। পেইড ব্যাচে যারা ক্লাস করে নাই তারা ভর্তি হবে, অসংখ্য শিক্ষার্থী আছে বাংলাদেশে, বুঝতে পারছেন? আসেন আমি আপনাকে দেখাই বিষয়টা কি। আসলে আমি আপনাকে দেখাই বিষয়টা, বুঝবেন না আসলে। এই যে 2 আওয়ার্স মানে 2 ঘন্টা যাবত আমি এখানে ক্লাস নিচ্ছি, বাট এখানে কোনো বিদ্যুৎ নাই, লোডশেডিং। এই লোডশেডিংয়ের মধ্যে গরমে আমাকে দেখতে পাচ্ছেন, গরমে অবস্থা খারাপ, বাট ক্লাস কিন্তু চলছে। সো আমরা বুঝতেই পারতেছেন কতটা ডেডিকেটেড, আর আলহামদুলিল্লাহ কতটা ডেডিকেটেড। এখন আসেন খেয়াল করেন, আপনারা জাস্ট দুইটা জিনিস করবেন, দুইটা জিনিস আমাদেরকে দিবেন। এক নম্বর হচ্ছে আপনারা আমাদেরকে এই যে এইটা দিবেন, দোয়া দিবেন, হ্যাঁ। আরেকটা হইতেছে মানে সহযোগিতা করবেন, দোয়া দিবেন, সহযোগিতা করবেন। এই দুইটা হচ্ছে আমাদের পেমেন্ট। আমাদের পেমেন্ট হচ্ছে এই দুইটা, আর কিছু না। আমাদের পেমেন্ট হচ্ছে এই দুইটা। আমার কথা কি বুঝতে পারছেন? আমাদের পেমেন্ট হচ্ছে এই দুইটা, একটা হচ্ছে দোয়া, আর একটা হচ্ছে কি সহযোগিতা। এই দুইটা করবেন, আর কিছু দরকার নেই, এই দুইটা করলেই হবে।
আসেন একটু আমি আপনাকে জানাই যে বিষয়টা আসলে কি, আউট অফ টপিকে চলে গিয়েছিলাম। চলেন, আপু ভালো কথাই বলেছেন, সমস্যা নেই। সমস্যা হইলো এই যে সাবজেক্ট, এই যে ভার্ব, এই যে অবজেক্ট, ভাই আপনি যেটাকে জাতীয় স্ট্রাকচার অনুযায়ী অবজেক্ট মনে করেন সেটা তো অবজেক্ট না। অবজেক্ট হইতে হইলে 5টা জিনিস হইতে হয়। কয়টা জিনিস হইতে হয় বলেন তো? অবজেক্ট হইতে হইলে 5টা জিনিস হইতে হয়। সেটা কি বাবা? সেটা হইল নাউন। অবজেক্ট হইতে হইলে তাকে প্রোনাউন হইতে হয়। প্রোনাউনের কি বলেন? প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম। অবজেক্ট হইতে হইলে তাকে জিরান্ড হইতে হয়। কি হইতে হয় বলেন তো? জিরান্ড হইতে হয়। অবজেক্ট হইতে হইলে বাবা তাকে ইনফিনিটিভ হইতে হয়, তাকে ইনফিনিটিভ হইতে হয়। অবজেক্ট হইতে হইলে তাকে নাউন ফ্রেজ হইতে হয়। তার মানে এই যে অ্যাকর্ডিং টু ন্যাশনাল স্ট্রাকচার, অ্যাকর্ডিং টু ন্যাশনাল স্ট্রাকচার, জাতীয় গঠন অনুযায়ী আপনি যেটাকে অবজেক্ট বলতেছেন সেটা অবজেক্ট নাও হতে পারে। সাবধান, আপনি যেটাকে অবজেক্ট মনে করতেছেন সেটাকে অবজেক্ট নাও হতে পারে। কারণ অবজেক্ট হতে হলে তাকে 5টা জিনিস হতে হবে। অবজেক্ট হতে হলে তাকে নাউন হতে হবে। অবজেক্ট হতে হলে তাকে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হতে হবে। অবজেক্ট হতে হলে তাকে জিরান্ড হতে হবে। অবজেক্ট হতে হলে তাকে ইনফিনিটিভ হতে হবে। আচ্ছা, এক ভাই প্রশ্ন করতেছেন যে প্লেইং তো ফাইনাইট হয়, প্রিন্সিপাল তো ফাইনাইট, প্লেইংটা ফাইনাইট হয়, কিন্তু যখন আমরা এম আর প্লেইং এর সাথে কম্পেয়ার করছি তখন এম কে উত্তর দিতে হবে। ভাই ভুল বুঝেন না ব্যাপারটা, আমি আবার বলতেছি। তাহলে অবজেক্ট হইতে হইলে 5টা জিনিস হইতে হয়। নাউন হইতে হয়, প্রোনাউনের সাবজেক্টিভ না অবজেক্টিভ হইতে হয়, জিরান্ড হইতে হয়, ইনফিনিটিভ হইতে হয়, নাউন ফ্রেজ হইতে হয়। তার মানে এই যে আমরা ভার্বের পরে যাকে পাই তাকেই অবজেক্ট বলি, এটা তো কওয়া যাইব না। ভার্বের পরে যাকে পান সে তো অবজেক্ট নাও হইতে পারে, সে তো এগুলোর বাইরেও থাকতে পারে। তার একটা উজ্জ্বল প্রমাণ আপনাকে আমি দেখাই। আসেন আমি আপনাকে দেখাই। কি? এই যে আপনাকে যে প্রশ্নটা করছিলাম, হি কোয়েশ্চেন সফটলি, সে আমাকে নরম সুরে জিজ্ঞাসা করলো, আলতো সুরে জিজ্ঞাসা করলো, ভালোবাসার সুরে জিজ্ঞাসা করলো। হি কোয়েশ্চেন সফটলি। আমি আপনাকে জিজ্ঞাসা করছি যে এই কোয়েশ্চেনটা কোন ভার্ব, এইটা ট্রানজিটিভ হবে নাকি ইনট্রানজিটিভ হবে, এটা টোটালি ডিপেন্ড করে এইটা অবজেক্ট হইতে পারবে কি পারবে না। আমাকে বলেন এটা কি বলেন? সফট। সফটটা কি? অ্যাডজেক্টিভ না? অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই থাকলে, অ্যাডজেক্টিভের সাথে বাবা এলওয়াই থাকলে সেটা জানি কি হয়? সেটা হয় অ্যাডভার্ব। তাইলে সফটলি যদি অ্যাডভার্ব হয়, আপনি আমাকে একটু বলেন তো ভালো করে ঠান্ডা মাথায়, আপনি আমাকে একটু বলেন ঠান্ডা মাথায়, কি বলবেন? যে অবজেক্টটা যদি এইগুলোর মধ্যে থাকে, আমাকে বলেন অ্যাডভার্বটা কি এই 5টার মধ্যে আছে? এখানে কি নাউন অ্যাডভার্ব কি এই 5টার ভিতরে আছে? এটা কি নাউন? না। এটা কি প্রোনাউন? এটা কি জিরান্ড? এটা কি ইনফিনিটিভ? নাউন ফ্রেজ না। তার মানে এই অবজেক্ট হওয়ার যে 5টা শর্ত ছিল সেই 5টা শর্তের মধ্যে কিন্তু কি নাই? সেই 5টা শর্তের মধ্যে অ্যাডভার্বটা নাই। যেহেতু 5টা শর্তের ভেতরে অ্যাডভার্ব নাই, তাই ভার্বের পরে যাকে দেখবেন তাকে আপনি অবজেক্ট বলবেন। এটা চলবো না। না, এটা চলবো না, এইটা কিন্তু চলবো না, এটা কিন্তু চলবো না। এই যে ভার্বের পরে যেটাকে পাইতেছেন অবজেক্ট, এটা অবজেক্ট না দাদা, কারণ এটা অবজেক্ট হইতে পারে নাই, কারণ এটা অ্যাডভার্ব। অ্যাডভার্ব তো 5টার মধ্যে নাই। তাহলে এটা যেহেতু অবজেক্ট না, তাহলে মানে এখানে একটা শব্দ থাকা সত্ত্বেও নাই, তার মানে এটা কি? ইনট্রানজিটিভ। এটা কি বলেন তো? ইনট্রানজিটিভ। আমার কথা বুঝছেন ব্যাপারটা? এরকম প্রশ্ন আসবে। আমার কথা ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন। এটা ক্লিয়ার কিনা? সবার এটা ক্লিয়ার? সবার এটা ক্লিয়ার? সবার এটা ক্লিয়ার কিনা? তার মানে ভার্বের পরে যাকে দেখতেছেন সে কিন্তু কিনা, সে কিন্তু সবসময় অবজেক্ট নাও হতে পারে, কারণ অবজেক্ট হতে হলে তাকে নাউন হতে হবে, অবজেক্ট হতে হলে তাকে প্রোনাউন হতে হবে, অবজেক্ট হতে হলে তাকে জিরান্ড হতে হবে, ইনফিনিটিভ হতে হবে, নাউন ফ্রেজ হতে হবে। কিন্তু আমরা ছোটবেলা থেকেই সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই ধরনের কাহিনী পড়ছি, কিন্তু এই ধরনের কাহিনী হবে না, হবে না। ক্লিয়ার? যদি পারেন তাহলে আমি একটা প্রশ্ন দিব, যদি পারেন তাহলে একটা কোশ্চেন দিব। চলেন একটা কোশ্চেন দেওয়া যাক, চলেন একটা কোশ্চেন দেই, ঝাঁকানাকা একটা প্রশ্ন দেই, পাইকারি উত্তর করবেন সবাই, পাইকারি উত্তর করবেন, ঠিক আছে? আসেন দেখি বাবারা একটু উত্তর করেন। হি কেম লেট, এখানকার কেম কি ধরনের ভার্ব? প্রথমে আমি এটা উত্তরটা দিব ট্রানজিটিভ এ। এটা কি ট্রানজিটিভ ভার্ব নাকি বাবা এটা ইনট্রানজিটিভ ভার্ব? একটু আমাকে বলেন। সারাটা জীবন মনে রাখবেন, কখনোই কোনো কালেও এগুলো ভুল হবে না, আমি আশা করতেছি। স্যার আপনাদের কি স্পোকেনের ইংলিশের ব্যাচ আছে কি? আপাতত নাই, সামনে হবে, আপনারা ভালো করে জানেন। আমি কিন্তু লিয়াবের সদস্য। লিয়াব মানে কি বোঝেন? লিয়াব মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ।
I'm the general member of LIAB, Language Instructors Association of Bangladesh. বর্তমানে বাংলাদেশের সবথেকে বড় ভাষা শিক্ষকদের সংগঠনের একজন সদস্য আমি, and I feel very proud that I'm the member of LIAB. And you know very well, আপনারা এটা দেখছেন আমার বইতে লেখা আছে, বইয়ের নামে লেখা আছে, স্পোকেনের ব্যাচও চালু হবে, সামনে চালু হবে, সব কিছু চালু হবে, কোনো সমস্যা নাই। আগে চাকরিটা পান, সব শুরু হবে, সমস্যা নাই। আসেন, কোনটা বলেন, কোনটা বলেন, একটু আমাকে উত্তর দেন, কোনটা 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 একটু বলেন তো। এটা সবাই পারবো, সবাই পারবো। এটা কি ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? এটা কি ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? আল্লাহ রোদেলা দুপুর, এটা ট্রানজিটিভ কেমনে হয়? এইটা ট্রানজিটিভ কেমনে হয় আমার একটু বলেন। এইটা ট্রানজিটিভ কেমনে হয়? এইটা ট্রানজিটিভ কেমনে হয় আপনি আমাকে বলেন। এটা ট্রানজিটিভ তো হবে না, একটু ভালো করে খেয়াল করেন। হি কেম লেট, সে এসেছিল। ভার্বকে প্রশ্ন করেন, ভার্বকে প্রশ্ন করেন, কখন দিয়ে প্রশ্ন করেন, ভার্বকে কোথায় দিয়ে প্রশ্ন করেন, ভার্বকে কিভাবে দিয়ে প্রশ্ন করেন। এই তিনটা জিনিস দিয়ে প্রশ্ন যা করেন তার নাম কি? তার নাম হলো অ্যাডভার্ব। তাইলে একটু প্রশ্ন করে দেখেন তো, সে এসেছিল, কিভাবে এসেছিল, উত্তর নাই। কোথায় এসেছিল, জায়গা নাই। কখন এসেছিল, দেরিতে এসেছিল, লেট মানে দেরিতে। তার মানে এইটা এক ধরনের অ্যাডভার্ব, সেম। তাহলে ওই যে পাঁচটা শর্ত ছিল সেই পাঁচটার মধ্যে অ্যাডভার্বটা নাই, তাই ভার্বের পরে কিছু থাকা সত্ত্বেও সেটাকে আমরা ধরতে পারতেছি না, এটাকে আমরা ট্রানজিটিভ বলতে পারছি না, এটা ইনট্রানজিটিভ। কথা কি ক্লিয়ার নাকি ঝামেলা আছে? কি ক্লিয়ার নাকি ঝামেলা আছে? কি বলেন? সারা জীবন ভুলবেন? ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভুলবেন? কখনো ভুলবেন? ভুলবেন না কিন্তু, ভুলবেন। এখন আপনাদের একটা মনের কথা বলি, বলেন আপনাদের একটা মনের কথা বলি। হ্যাঁ, সবার এইটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু জানাবেন। সবার যদি এইটুকু ক্লিয়ার থাকে তাহলে আমার একটু জানাবেন। একটা মনের কথা বলবো, বলবো একটা মনের কথা বলি। সবার এটা ক্লিয়ার? মনের কথা বলি। সারাটা জীবন আপনি এই সেইডের পরে টুকে কেন দেখেন? মাঝে মাঝে এই সেইডকেই কেন এরকম দেখেন? মাঝে মাঝে এই টোল্ডকেই বা এরকম কেন দেখেন? একটু আমাকে জানান তো, একটু একটু আমাকে জানান তো, একটু জানান এরকম কেন দেখেন? আসলে এটা হয় কেন? সেইডের পরে টু থাকে, টুর পর আবার কি থাকে? মি থাকে। ন্যারেশন করতে যায় এই তিনটা জিনিস আপনি জীবনে প্রচুর দেখছেন, কিন্তু জীবনেও কখনো নিজেকে জিজ্ঞাসা করেন নাই, স্যারকে জিজ্ঞাসা করেন নাই কেন সেইডের পরে টু হয়, আর টু হইলেই বা মি কেন হয়? সেইডের পরে আমরা টু না দিলে আমরা মি কেন নিতে পারি না স্যার? মানে সেইডের পরে আমরা মি কেন নিই না, টোল্ডের পরে আমরা মি কেন নেই? আমার একটু জানাবেন তো আপনি একটু। এখানে কিন্তু ট্রানজিটিভে কারসাজি আছে দাদা। আছে আছে আছে, আসেন। এই যে এই মিটা কি, আবার এই মিটাই বা কেন বসে, এই মিটাই বা কেন বসে, সেইডের পরে টু বাই কেন বসে বলবো? বলি, আসেন। এই যে সেইট ভার্বটা দেখতেছেন না, এই যে সেইট, এই সেইট শব্দটা সারাটা জীবনই একটা ইনট্রানজিটিভ ভার্ব। এইটা এক ধরনের ইনট্রানজিটিভ ভার্ব। আর এই যে টোল্ড দেখতেছেন, টোল্ড, এইটা সবসময় একটা ট্রানজিটিভ ভার্ব। বুঝতে পারছেন? কারণ কখনোই আপনি দেখেন নাই টোল্ডের পরে মি আছে। সর্বদাই আপনি টোল্ডের পরে কি দেখছেন? সর্বদাই আপনি টোল্ডের পরে মি দেখছেন, তাই না? কখনোই টোল্ডের পরে মি ছাড়া দেখছেন? দেখেন নাই। সবসময় টোল্ড মি দ্যাট, হি টোল্ড মি দ্যাট। কেন দাদা? টোল্ডের পরে বারবার কেন মি নিছেন? কারণ টোল্ডটা হলো ট্রানজিটিভ, আর ট্রানজিটিভ তো অবজেক্টকে গ্রহণ করতে চায়, আর এটা তো একটা অবজেক্ট। কেন? কারণ এটা প্রোনাউনের একটা অবজেক্টিভ ফর্ম। তার মানে এটা একটা অবজেক্ট, এটা প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম। তাহলে বলতে পারেন স্যার সেইডের পরে মি নেই না কেন? কারণ সেইট ইনট্রানজিটিভ ভার্ব, এই জন্য মি নেই না। তাহলে স্যার সেইট টুর রহস্যটা কি? সেইডের পরে আমি মি নেই না স্যার, সমস্যা নাই। তাহলে স্যার সেইট টুর রহস্যটা কি? মনে রাখবেন, যদি কোনো ইনট্রানজিটিভ ভার্বকে ট্রানজিটিভ করতে চান তাহলে ইনট্রানজিটিভ ভার্ব এবং অবজেক্টের মাঝখানে সেতু বন্ধনকারী হিসেবে টু আনতে হয়। এই জন্য সারা জীবন আমরা সেইডের পরে টু দেখি, তারপরে মি দেখি। কারণ সেইড একা একা মিকে নিতে পারে না, যেহেতু সেইডটা ট্রানজিটিভের মতো আচরণ করতে চায়, এই জন্য মি আর সেইডের মাঝখানে টু আনতে হয়। কথা কি ক্লিয়ার? আমার কথা বুঝছেন? এতটুকু এতটুকু কি বুঝছেন? এখনো ক্লিয়ার না আপনাদের? এইটুকু ক্লিয়ার হয় নাই? এইটুকু ক্লিয়ার হয় নাই? আমি আরো ক্লিয়ার করে দিই। আসেন, এই যে সেইট, সেইটের পরে মি হয় না, এটা হয় না, কিন্তু টোল্ডের পরে মি হয়। বুঝলেন? তাহলে বুঝলাম কেন হয় না। কারণ এইটা হইল কি? এটা হইল ইনট্রানজিটিভ আর এইটা হইল ট্রানজিটিভ, এই কারণে, তাই না? গেল। তাহলে স্যার সেইডের পরে
টু হয়, আবার টুর পরে স্যার মি হয় কেন? কারণ এই মিটাকে এই সেট গ্রহণ করতে চায়। তাহলে যদি কোনো ইনট্রানজিটিভ ভার্ব কোনো অবজেক্টকে গ্রহণ করতে চায়, তাহলে ওই ইনট্রানজিটিভ ভার্ব এবং অবজেক্টের মাঝখানে সেতু বন্ধনকারী হিসেবে টু আনতে হয়। এই জন্যই সারা জীবনে আপনি এরকম সেইট টু পাইছেন আর সেইট টুর পরে মি পাইছেন। কিন্তু যখন শুধু সেইট পাইছেন তখন কিন্তু সেইটের পরে এরকম কমা থাকছে, এই যে এরকম কমা থাকছে, হি সেইট, সে বলল, আর কিছু কিন্তু নাই, কমা ছিল, তাই না? ঠিক আছে, বুঝছেন এখন ব্যাপারটা? কথা কি বুঝছেন? আমার কথা বুঝেছেন এখন? ঝামেলাটা আসলে কোথায়? কথা ক্লিয়ার? ঝামেলাটা কোথায়? হ্যাঁ, আমি আবারও বলতেছি যে সেইট এটা জন্মগতভাবেই ইনট্রানজিটিভ, এই জন্য সেইটের পরে সরাসরি মি আনা যায় না। আর টোর ট্রানজিটিভ, এই জন্য সরাসরি মি আনা যায়। কিন্তু সেইটের পরে যদি অবজেক্ট নিতে চাই তাহলে জাস্ট মাঝখানে প্রিপোজিশন টু লাগবে। তার মানে নিয়মটা হলো এরকম, যদি কোনো ইনট্রানজিটিভ ভার্বকে আমরা ট্রানজিটিভ করতে চাই তাহলে ইনট্রানজিটিভ ভার্ব আর অবজেক্টের মাঝখানে টু আনতে হয়, এতটুকুই। কথা কি সবার ক্লিয়ার কিনা? কি আমি কত ঘটনাটা বুঝিয়ে দিলাম ব্যাপারটা? ঘটনাটা ক্লিয়ার সবার? সবার ক্লিয়ার কিনা বলেন একটু? ঘটনাটা সবার ক্লিয়ার কি না? এই পর্যন্ত সবার ক্লিয়ার না? ওকে, থ্যাংক ইউ। সবার এই পর্যন্ত ক্লিয়ার? ট্রানজিটিভ ইনট্রানজিটিভ আর জীবনে ভুলবেন? আর জীবনে ভুলবেন? বলা যাবে? যাবে না কিন্তু। আসেন তাহলে আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি, হি আস্কড মি, বলেন তো, হি আস্কড মি, সে আমাকে জিজ্ঞাসা করলো। কি জিজ্ঞাসা করলো ওটা আমি এখন লিখবো না, আপাতত আমাকে বলেন তো এই আস্ক এইটা কি ভার্ব? বলেন এটা কি ট্রানজিটিভ হবে? সারাটা জীবন আপনি পারবেন, কখনোই ভুল হবে না যদি অবজেক্ট হওয়ার শর্তগুলো একটু বুঝতে পারেন। বলেন তো, হি আস্কড মি, সে আমাকে জিজ্ঞাসা করলো। ঠিক আছে, বলেন তো কোনটা উত্তর হইতে পারে এখানে? ক্লিয়ার স্যার, নাইস ক্লাস স্যার, থ্যাংক ইউ সো মাচ। শাহিনা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটু উত্তরটা দিবেন তো। ইউটিউবে পাওয়া যায় না? পাওয়া যাবে, খুব তাড়াতাড়ি ইউটিউবে পাওয়া যাবে। ন্যারেশনের উপর ক্লাস নেবেন? হ্যাঁ অবশ্যই নিব, সমস্যা নেই, অবশ্যই নিব। এটা কোনটা হবে বলেন তো? ঘটনা ক্লিয়ার, সব পাইকারি কিন্তু, কোনো খুচরা পড়াশোনা নাই, সব পাইকারি পড়া। আসেন, সবার কি ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন। এখানে কি হবে? এটা ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? এখনো অনেকের ভুল হচ্ছে। তুষার শিকদার বলতেছে ইনট্রানজিটিভ। এটা ট্রানজিটিভ কেন হবে? এইটা ইনট্রানজিটিভ কেন হবে আমাকে বলেন। এটা অবশ্যই ট্রানজিটিভ হবে। কেন? কারণ আজকের পরে কি আছে? মি আছে না? তাহলে মিটা কি? মিটা তো অবজেক্টিভ প্রোনাউন। মিটা কি বলেন তো? মিটা হইতেছে অবজেক্টিভ প্রোনাউন। মিটা কি? মিটা হইতেছে অবজেক্টিভ প্রোনাউন। তাহলে অবজেক্টিভ প্রোনাউন তো ভার্বে পরে থাকলে তো এটা ট্রানজিটিভই হয়, তার মানে এটা ট্রানজিটিভ। হ্যাঁ, এটা এখনো ভুল করতেছে না অনেকে। এটা ভুল করা যাবে না? না না, নাউজুবিল্লাহ, ভুল করা যাবে না। ওকে, লাস্ট আরেকটা আছে ভার্ব, তাই আজকে ক্লাসটা শেষ করব। আরেকটা প্যাটার্ন আছে বাকি, এইটা শেষ হইলেই আজকের মতো শেষ। নেক্সট ক্লাসে আমরা বাকি অংশ পড়ব, লিঙ্কিং ভার্ব। আসেন একটা অংশ শেষ করি, তারপরে নিশাত রহমান শিউলি স্যার আমার কমেন্ট পড়েন না? কে কমেন্ট তো পড়তেছি, এই যে কমেন্ট তো পড়লাম। চলেন, লিঙ্কিং ভার্ব কি কি আসে? লিঙ্কিং ভার্ব লাস্ট আরেকটা জিনিস পড়বো আমরা, লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব মানে কি? শর্টকাট কি দেখেন, এই দুইটার শর্টকাট একটু খেয়াল রাখবেন, এই দুইটার শর্টকাট। লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের প্রথম শর্টকাট, এটা বাংলা কি? লিঙ্কিং ভার্ব মানে সংযোগ স্থাপনকারী ক্রিয়া। কি বলছি বলেন তো? লিঙ্কিং মানে হচ্ছে সংযোগ স্থাপনকারী ক্রিয়া। সংযোগ স্থাপনকারী অর্থাৎ এই কারোর সাথে সংযোগ স্থাপন করে, সম্ভবত কার সাথে করে আমরা একটু পরে জানবো। সংযোগ স্থাপনকারী, সংযোগ স্থাপনকারী ক্রিয়া। ঠিক আছে, সংযোগ স্থাপনকারী ক্রিয়া ভালো করে খেয়াল করবেন, ভালো করে খেয়াল করবেন। লিঙ্কিং ভার্ব মানে সংযোগ স্থাপনকারী ক্রিয়া। ঠিক আছে, কার কার মধ্যে সংযোগ স্থাপন করে? সাবজেক্ট ও কমপ্লিমেন্টের মাঝখানে সংযোগ স্থাপন করে। কমপ্লিমেন্টের মাঝখানে
সাবজেক্ট ও কমপ্লিমেন্টের মাঝখানে, অর্থাৎ সাবজেক্ট ও কমপ্লিমেন্টের মাঝখানে বসে এখানে সাবজেক্ট ও কমপ্লিমেন্টের মধ্যে একটা সম্পর্ক তৈরি করে। এখন স্যার আমি তো সাবজেক্টে চিনি, এখন স্যার আপনাকে যদি আমি একটু কমপ্লিমেন্টটা বোঝাই দিতে পারি তাইলেই হয়ে গেল। এখন লিঙ্কিং ভার্বের একটা লিস্ট আছে বইয়ের মধ্যে, খুব সুন্দর করে দেওয়া আছে, ওগুলো দিয়ে কিন্তু করানো যায়, ঠিক আছে, ওগুলো দিয়ে কিন্তু করানো যায়। ওকে, সো আমি একটু দেখা দিই কীভাবে লিঙ্কিং ভার্ব খুব সহজেই বাক্য থেকে বের করবেন। এতটুকু সবার লেখা হয়েছে কিনা? লিঙ্কিং ভার্বের শর্টকাট দুইটা, সংযোগ স্থাপনকারী ক্রিয়া, আর একটা হচ্ছে সাবজেক্ট ও কমপ্লিমেন্টের মাঝখানে বসে। সাবজেক্ট ও কমপ্লিমেন্টের মাঝখানে বসে। স্যার গণিত ক্লাস হয় না কেন? হবে, গণিত ক্লাসও হবে, কোনো সমস্যা নাই, গণিত ক্লাসও হবে। চলেন, মোস্ট ইম্পর্টেন্ট কিছু লিঙ্কিং ভার্ব আছে যেগুলো সাবজেক্ট এবং কমপ্লিমেন্টকে অ্যাড করে, অর্থাৎ দুটোর মধ্যে একটা সম্পর্ক তৈরি করে। বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট ইজ বিকজ অফ দেয়ার আর লটস অফ লিঙ্কিং ভার্বস ইন গ্রামার, বাট ইউ হ্যাভ টু রিমেম্বার সাম বেসিক ইম্পর্টেন্ট লাইক লিঙ্কিং ভার্ব। মোস্ট ইম্পর্টেন্ট কিছু লিঙ্কিং ভার্ব আমি দেখাই দিই, এইগুলো সবাই খেয়াল করবেন, এগুলো সবাই একটু মাথাটা ঠান্ডা করে খেয়াল করবেন, আর কিচ্ছু দরকার নেই। আসেন খেয়াল করেন, এখানে মোস্ট ইম্পর্টেন্ট যেটা আছে বি, এখানে এই বির মধ্যে কারা কারা আছে বাবা? বির মধ্যে অনেকেই আছে। আসেন বির মধ্যে কারা কারা আছে? এই যে বির মধ্যে বি আছে। এই V1 এ কারা কারা আছে দেখেন, এম, অনেকে এটা জানে না, এম ইজ আর। এই V2 তে কারা কারা আছে? V2 তে আছে হচ্ছে ওয়াজ, ওয়ার। আর V3 তে কারা কারা আছে? V3 তে আছে হচ্ছে বিন, কে আছে? বিন। V4 এ কারা আছে? V4 এ আছে হচ্ছে বিং, আর V5 আছে টু বি। তার মানে বি ভার্ব কিন্তু 8টা। কয়টা? বি ভার্ব হচ্ছে 8টা। এই 8টাই কিন্তু লিঙ্কিং ভার্ব এখানে আছে, 8টাই কিন্তু আছে, এই 8টাই কিন্তু আছে। আসেন দেখাই, তাহলে বি অনেকগুলো আছে। আর কি কি আছে? তারপর আছে হচ্ছে সিম, দেখেন আর কি কি আছে? সিম। তারপর কি আছে? বিকাম আছে, আছে না বলেন? বিকাম আছে। তারপর আছে হচ্ছে অ্যাপিয়ার আছে। তারপর আছে কি? ওয়েন্ট আছে। তারপর কি আছে? টেস্ট আছে। কি আছে? টেস্ট আছে। সবাই খাতার মধ্যে তুলে রাখবেন। তারপরে টেস্ট আছে, তারপরে গ্রো আছে, দেখেন তারপরে আছে হচ্ছে গ্রো। তারপর আছে হচ্ছে কি? স্মেল আছে, স্মেল আছে। সবাই খাতার মধ্যে একটু লিখে রাখবেন, স্মেল আছে। তারপর হচ্ছে লুক আছে, রিমেইন আছে, লুক আছে, লুক। তারপর আছে হচ্ছে রিমেইন, ইত্যাদি। আমি আর লিখলাম না, ইত্যাদি দিলাম, ঠিক আছে, ইত্যাদি। তাহলে এগুলো লিঙ্কিং ভার্ব, এগুলো সবার খাতার মধ্যে তুলে রাখতে হবে। বইতে আছে, জব ইংলিশ বইয়ের, আমাদের জব ইংলিশ বইটা খেয়াল করেন, 63 পাতা, 63 মানে 63 পৃষ্ঠার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট লিঙ্কিং ভার্ব দিয়ে আমরা লিখে দিছি। যাদের বই নাই তারা কিন্তু এক ধাপ পিছিয়ে আছে সকলের থেকে। সো আপনাকে বই কিনতে হবে। আমাদের বই কিনে আমাদের যে 90 ডেইজ অর্থাৎ 90 দিনের যেই একটা কোর্স প্ল্যান চলতেছে, 90 ডেইজের কোর্স প্ল্যানে অ্যাটেন্ড করতে হবে। ফ্রিতে চাকরির প্রস্তুতি হয়ে যাওয়ার থেকে ভালো কিছু আর হয় না। ওকে, সবাই একটু ক্লিয়ার করেন। দেখেন সুলতান আক্তার শিবা প্রোনাউনের সম্পূর্ণ ক্লাস হয়নি, হয়েছে। প্রোনাউনের সম্পূর্ণ ক্লাস হয়েছে, 2টা ক্লাস নিয়েছি, টুকটাক বাকি আছে, ওগুলো আপনারা পড়ে নেবেন বই দেখে, ঠিক আছে। সবাই একটু খেয়াল করেন। আসেন একটু দেখাই কিরকম করা যায়। এইগুলোর নাম হচ্ছে লিঙ্কিং ভার্ব। তো যারা কমপ্লিমেন্ট চিনেন না তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ যে কিভাবে করা যায়। আসেন হানি টেস্ট, এ দেখেন কমপ্লিমেন্ট বের করার খুবই সহজ একটা টেকনিক আছে। হানি টেস্ট সুইট, অর্থাৎ মধু কিন্তু কি? মিষ্টি। মধু কি বলেন তো? মধু হচ্ছে মিষ্টি। হানি টেস্ট সুইট, মধু মিষ্টি। এরকম অসংখ্য বাক্য আমরা দিতে পারি, হানি টেস্ট সুইট। তারপর আমরা দিতে পারি হচ্ছে কি বলতে পারি? বলতে পারি হি, নাম ধরে বলি একটু, ঠিক আছে। আসেন বই কিনছি স্যার, থ্যাংক ইউ। তাহলে হানি টেস্ট সুইটটা দেখে একটু বুঝিয়ে দিই। হানি টেস্ট সুইট, মধু মিষ্টি। তাহলে খেয়াল করেন, এখানে আরও কিছু উদাহরণ দেওয়া মনে হয় উচিত হবে। যেমন আমরা বলতে পারি শিল্পী, শিল্পী সিমস হ্যাপি, মানে শিল্পীকে সুখী মনে হচ্ছে, শিল্পী সিমস হ্যাপি। আমরা বলতে পারি রাফি লুকস, আমরা বলতে পারি হ্যান্ডসাম, বলতে পারি এরকম হ্যান্ডসাম, তাই না? এরকম বলতে পারি না আমরা? এরকম বলতে পারি। তারপর আমরা বলতে পারি আই এম আ ডক্টর, আই অ্যাম আ ডক্টর বলতে পারি আমরা এরকম, আই এম আ ডক্টর। তাহলে দেখেন এই যে সাবজেক্ট আর অবজেক্ট, এই যে সাবজেক্ট আর অবজেক্ট মিলে যায়,
যখন সাবজেক্ট আর অবজেক্টটা মিলে যায় তখনই ওই অবজেক্টটার অবজেক্ট থাকে না, অবজেক্টটা কি হয়ে যায়, কমপ্লিমেন্ট হয়ে যায়, কমপ্লিমেন্ট হয়ে যায়। তাহলে একটু খেয়াল করেন, এখানে সাবজেক্ট আর অবজেক্টগুলো মিলে গেছে, যে মধুই তো মিষ্টি, তাই না? সাবজেক্টে মধুর কথা বলছে, অবজেক্টেও মধুর গুণ বলছে, কমপ্লিমেন্ট দিছে। শিল্পী তো হ্যাপি, তাহলে শিল্পীর কথাই বলছে। রাফি হ্যান্ডসাম, রাফির কথাই বলছে। আমি ডাক্তার, আমার কথাই বলছে। তার মানে সাবজেক্ট আর এবং অবজেক্ট যখন মিলে যায় তখন মাঝখানের যেই ভার্বগুলা, ওই ভার্বগুলাই কিন্তু তখন কি হয়ে যায়, লিঙ্কিং ভার্ব হয়ে যায়। ঠিক আছে, কথা বলছেন। বই কিভাবে পাবো স্যার? কেন, বইগুলো তো আমাদের আপনার অনলাইন অর্ডার করলেই পেয়ে যাবেন, বইগুলো অনলাইনে অর্ডার করলেই পেয়ে যাবেন। তো সর্বশেষ একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের যেই বেসিক ইংলিশের যেই কোর্সটা আছে, বেসিক ইংলিশের যেই কোর্সটা আছে, আপনারা মাত্র 399 টাকা দিয়ে আর্লি ভর্তি হয়ে যান, ইনশাল্লাহ ভালো করবেন। ঠিক আছে, সবাই কি পারবেন কি না একটু আমাকে জানাবেন। সবাই পারবেন, তাই না? এরকম প্রশ্ন আপনি জীবনে অনেক পড়ছেন। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। ইউ হ্যাভ টু ওয়েট ফর দ্য সেকেন্ড পার্ট। আপনাকে দ্বিতীয় পার্টের জন্য অপেক্ষা করতে হবে। অ্যান্ড আজকের জন্য আপনাদের সবাইকে আজকের মতো থ্যাংক ইউ। ক্লাসটা আপনি এনজয় করেছেন কিনা? ক্লাসটা আপনারা এনজয় করেছেন কিনা? যা যা পড়াইছি সব পড়ে আসবেন। বাসায় গিয়ে ভার্বের ফর্মগুলো মুখস্থ করবেন। ভার্বের যে 6টা চেহারা দিছি না, ওই 6টা চেহারা ওই রকম করে মুখস্থ করবেন, আর ভার্বের ফর্মগুলো মুখস্থ করবেন। ঠিক আছে, ভার্বের ফর্মগুলো মুখস্থ করবেন। সবাই আমাদের অনলাইন থেকে বই অর্ডার করতে পারেন। এবং আপনাদের যেটা বলতে চাই যে 399 টাকা, মাত্র 399 টাকার যে বেসিক ইংলিশ কোর্সটা চালু করেছি আমরা, এটা আপনাদের প্রাইমারির সার্কুলারটা দিলেই শুরু হবে। সবাই এখানে অ্যাডমিট হয়ে যাবেন। ঠিক আছে, নেক্সট ক্লাস হবে আগামী বৃহস্পতিবার ইনশাল্লাহ। খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হবে ভার্বের সেকেন্ড পার্ট নিয়ে। সবাই অবশ্যই সেকেন্ড পার্টটা করবেন। 90 দিনের প্রাইমারি স্পেশাল রুটিন অনুযায়ী ক্লাস কবে থেকে শুরু হবে? কেন, 90 দিনের প্রাইমারি স্পেশাল ক্লাস তো শুরু হয়ে গেছে অলরেডি। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সর্বদাই লার্নিং স্কুলের পাশে থাকবেন, পাশে রাখবেন। লার্নিং স্কুল সর্বদাই আপনাদের কল্যাণে কাজ করে থাকে। তারই ধারাবাহিকতায় আপনাদের জন্য, আপনাদের কল্যাণের জন্য আমরা একটা বেসিক ইংলিশ গ্রামার কোর্স চালু করেছি, যেখানে আপনাকে একদম প্রথম থেকে ধরে ধরে একদম অ্যাডভান্স পর্যন্ত ইংরেজি শিখিয়ে দেওয়া হবে। আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের এই কোর্সটিতে এনরোল করেন নাই, তাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আমাদের কোর্সে এনরোল করেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করেন, আপনাকে ভর্তি করিয়ে দিবে। এবং আপনারা যারা এখনও পর্যন্ত আমার বইগুলো কিনেন নাই, তারা অত্যন্ত দ্রুত আমাদের বইগুলো কিনে নেবেন। কারণ লার্নিং স্কুলের এক সেট বই কিনতেছেন মানে হচ্ছে আপনি একটা কোর্স কিনতেছেন। হ্যাঁ, এক সেট বই কিনেন, ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে। আজ এ পর্যন্তই, আজকের ক্লাসটাকে লম্বা করতেছি না। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, ভালো রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।